এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর এডিটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এই সকাল হয়ে গিয়েছে, আর কতক্ষণ ঘুমাবে? আর ঘুমানো চলবে না, এখন ওঠো তাড়াতাড়ি। মাত্র তো ঘুমিয়ে পড়লাম, এখনই যদি ডিস্টার্ব করো তাহলে কেমনে, কিভাবে হবে বলো? আরেকটু ঘুমাই, তুমি শুয়ে থাকো, আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকি। হইছে, অনেক রোম্যান্স করছি রাত্রে, এখন আর রোম্যান্স করা চলবে না। এখন আমি গোসল করব, আর আমাকে ডিস্টার্ব করবে না। আমি কোথায় তোমাকে ডিস্টার্ব করতেছি? তুমি তোমাকে ডিস্টার্ব করতেছো তাই না? আমি তো তোমাকে বলেছি শুয়ে থাকো, তোমাকে এখন বাইরে যেতে বলেছে কে? আমি নতুন বউ, আমার এখন উঠে বাইরে যেতে হবে, সবার সাথে কথা বলতে হবে। তোমার মতো অলস আমি না, আমাকে ছেড়ে দাও, আমাকে বাইরে যেতে হবে। এই যে বেশি কথা বলো, উল্টাপাল্টা কথা বলতে বলেছি তোমাকে। এখন আসো, আর একটু আদর করে দেই, তারপর দুজনে একসাথে গোসল করব। সেটাও তোমার মনের ভেতর রেখে দাও। এখন আমি তোমার সাথে কোনো কিছু করতেছি না, আর এখন এসব কিছু হবে না। কেউ এসে পড়বে। সবাই জানে আমরা নতুন দম্পতি, গতকাল আমাদের বিয়ে হয়েছে, আর সকালে কেউ এসে ডিস্টার্ব করবে না, এটুকু কমন সেন্স আমার মাথায় আছে। তাই আমরা যা ইচ্ছা তাই করতে পারি। আমাদের কাছে রাত দিন বলতে কিছু নেই, শুধু রোম্যান্স হবে। আমাকে খাইতে হবে, আমার ক্ষুধা লাগছে। এত রোম্যান্স করলে পেটে ভাত যাবে না, কাজ করতে হবে তাই না? আর তুমি এভাবে শুয়ে না থেকে তাড়াতাড়ি উঠে পড়ো, না হলে কিন্তু তোমার মুখে পানি ঢেলে দিব। এত কথা বলতে পারো তুমি? আমার কানটা ঝালাপোড়া করে দিলে। আমার ঘুমটা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি শুয়ে থাকলে ডিস্টার্ব করি? কত শান্তিতে ঘুমিয়ে আছি তোমাকে জড়িয়ে ধরে, আর তুমি যত কথা বলতেছো এটা ঠিক না কিন্তু। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা আমি খুব ভালো করেই জানি, তাই এটা নিয়ে আমাকে জ্ঞান দিতে হবে না। এখন তুমি চুপচাপ উঠে পড়ো, আমাকে এখন বাইরে যেতে হবে, আমি গোসল করতে গেলাম। কথাটা বলে প্রিয়ন্তী যখন বিছানা ছেড়ে উঠে চলে যাবে বাথরুমে, তখনই প্রিয়ন্তীর হাতটা ধরে ওর বুকের মাঝে নিয়ে আসলো। প্রিয়ন্তী অনেক ভয় পেয়ে গিয়েছিল, পরে নিজেকে সামলে নিল। আর প্রিয় হঠাৎ করে প্রিয়ন্তীর ঠোঁটে তার ঠোঁট দুটো বসিয়ে দিল। প্রিয়ন্তীর বুঝতে পারতেছে না এখন সে কি করবে। তারা তো স্বামী স্ত্রী, তাদের মধ্যে সব কিছু জানার ইচ্ছে করতেছে এখন গোসল করতে, কিন্তু স্বামীর হক তো তাকে আদায় করতে হবে। তাই প্রিয়কে আর কোনো কথা বলল না, চুপচাপ হাত মুঠো করে দাঁড়িয়ে থাকলো আর স্বামীকে ভালোবাসা দিতে লাগলো। দুজন আবারও ভালোবাসার সাগরে ডুব দিল। সব কিছু শেষ করে প্রিয়ন্তীর বুকের ওপর শুয়ে পড়ল আর বৃহত্তর গ্রন্থির কপালে একটা চুমু এঁকে দিল। দুজনে মুচকি হাসি দিয়ে আন্দোলনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর প্রিয়ন্তী উঠে দাঁড়িয়ে পড়ল। প্রিয় আর বিছানায় শুয়ে থাকলো না, উঠে দাঁড়িয়ে পড়ল। দুজনে একসাথে বাথরুমে চলে গেল। গোসল শেষ করে তারা দুজনে একসাথে বেরিয়ে আসলো। এখন তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে এসো, অতিথি আসবে, সবার সাথে একটু কথা বলবে, ভালো লাগবে। আর এভাবে রুমের ভেতর থাকলে তো চলবে না, আমি বাইরে গেলাম। এত বাহিরে গিয়ে কি করবে তুমি বুঝতে পারতেছি না। তোমাকে বাইরে যেতে বলেছি? তুমি সবসময় আমার চোখের সামনে থাকবে। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চোখের আড়াল করতে চাই না আমি। কিন্তু আমাকে তো বাইরে যেতে হবে। আমি তো বাইরে দাঁড়িয়ে আছি তাই না? আমি তো চলে যাচ্ছি না, তাই তো? তুমি চাইলেও আর আমার জীবন থেকে কখনো চলে যেতে পারবে না, কারণ আমি তোমাকে একদম আমার করে নিয়েছি। তুমি যতই চেষ্টা করো না কেন যাইতে পারবে না। তুমি আমার মায়ায় আসক্ত হয়ে গিয়েছো। হ্যাঁ, এখন আমি আপুর কাছে যাচ্ছি, খাবো। কি মনে করবেন? যে কয়জন অতিথি এসেছে তাদের সাথে তো আমাকে কি একটু কথাবার্তা বলতে হবে? নতুন বউ হিসেবে আমার দায়িত্ব কর্তব্যগুলো আছে, সেগুলো আমাকে পালন করতে হবে না? আপু সবকিছু মেনটেন করে নেবে, আপুর কাছে তোমাকে যেতে হবে না। আপু খুব ভালো করে জানে। তাই তুমি এখন চুপচাপ এখানে বসে থাকো তো। আর এত বাইরে গিয়ে কি করবে? কি? আমি বুঝতে পারতেছি না তুমি আমার সাথে এরকম করে কথা কেন বলতেছো। আমি বাসার ভেতরে আছি, বাইরে চলে যাচ্ছি না। আর তোমার কোনো জরুরি কাজ থাকলে বলো, আমি সেটা তোমাকে করে দিচ্ছি। কি হলো ভাইয়া? আর কি হলো আমার ছোট বোন? তোমাদের ঝগড়া করতেছো কিসের জন্য বুঝলাম না তো। হঠাৎ করে প্রিয়সী তাদের রুমে প্রবেশ করায় দুজনে হকচকিয়ে উঠল। বুঝতেই পারেনি প্রিয়সী সেখানে চলে আসবে, আর আগের কথাগুলো শুনে নিয়েছে কিনা সেটা দেখার জন্য অনেক ঘাবড়ে গেল। প্রিয় সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না, রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। কিন্তু প্রিয়ন্তী এখন থেকে বেরিয়ে যেতে পারবে না। সে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
প্রিয়ন্তী কি বলবে না বলবে তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে। আর প্রিয়সী মুচকি হাসি দিয়ে প্রিয়ন্তীর হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে বসে তার হাত দিয়ে মুখটা একটু উঁচু করে তার দিকে তাকানোর জন্য বলল। কিন্তু প্রিয়ন্তী লজ্জায় চোখ খুলে প্রিয়সীর দিকে তাকাতে পারতেছে না। সেটা দেখে প্রিয়সী নিজে থেকেই বলা শুরু করে দিল। এত লজ্জা পেতে হবে না, সবকিছু ঠিকঠাক আছে। আমি তোমাদের আগের কোনো কথা শুনিনি, আমি হুট করে চলে এসেছি। অনেক বেলা হয়ে গিয়েছে তো, সকাল 10টা বাজে। তাই ভাবলাম তুমি ঘুমিয়ে আছো নাকি, কি করতেছো একটু খোঁজ খবর নিই। না হলে পরে বলবে যে আমি স্বার্থপরের মতো তোমার খোঁজ খবর নেই নাই। আমি তো সকাল 8টার সময় উঠিয়ে দিয়েছি, কিন্তু আপনার ভাইয়া আমাকে বাইরে যেতে দিচ্ছে না। বলতেছে আমাকে নাকি পুতুলের মতো ঘরের ভেতরে বসিয়ে রাখবে। বাসার বাইরে তো আমি যাচ্ছি না, আমি শুধু বাইরে যেতে চাচ্ছি, তাও দিচ্ছে না। কি বলতেছো এসব কথা? বাদরটা গেল কোথায়? আমি তাকে মজা দেখাচ্ছি। আমার বোনটারে সারাদিন কি রুমের ভেতরে রাখবে নাকি? এটা কি জেলখানা? আমি দেখাচ্ছি মজা। আমি দুঃখিত আপু, কারণ আমি আপনাকে কোনো সাহায্য করতে পারলাম না আজকে। আর আপনার এই অবস্থা, আর আমি এখানে। কিসব উল্টোপাল্টা কথা বলতেছো? আর তোমাদের বিয়ে হয়েছে আজকে, আর আজকে সবকিছু নিজেদের মাঝে শেয়ার করবে, গল্পে করবে। আর এদিকে তো কাজের লোক আছে, আজকে তো তার ছুটি শেষ হয়ে গেছে, আর এখন থেকে তোমাকে কাজ করতে হবে না। আচ্ছা চলুন তাহলে বাইরে গিয়ে বসি, রুমের ভেতরে ভালো লাগতেছে না। কালকে থেকে রুম থেকে একবারও বের হওয়ার সুযোগ পাইনি। চলো তাহলে বাইরে গিয়ে বসে থাকি। মাহিন একটু বাজারে গিয়েছে, কিছু কেনাকাটা করতে হবে। বিয়েটা তো হুট করে হয়ে গিয়েছে, আর কাউকে জানাতে পারিনি। বিয়ের আয়োজন তো করতে পারলাম না, অন্তত একটা পার্টি দেওয়া উচিত আমাদের। এই ব্যাপারে আমি কিচ্ছু মতামত দিতে পারতেছি না আপু। আপনার ভাইয়া যেটা করবে সেটাই। আমি তো তার উপর কোনো কথা বলার সাহস পাই না। কিন্তু এ বিষয়ে কথা বলতে না পারো, কিন্তু নিজের যেটা তোমার অধিকার একজন স্ত্রী হিসেবে একটা স্বামীর কাছে, যে অধিকারটা শেষ রাতে আদায় করে নেবে। যদি সেটা আমার ভাই পালন করতে না পারে তো আমার কাছে বিচার দিবে, আমি দেখে নিব। আমি আশা করি আমি না যেতেই আমার কাছে সব চলে আসবে। আমার মন বলতেছে আমার স্বামী আমাকে এতটা ভালোবাসে যে আমাকে মুখ ফুটে কিছু বলতে হবে না। হয়েছে, আর তারিফ করতে হবে না। এত তারিফ করতে চাও, কিন্তু আমি তোর বোন, আমার কোনো তারিফ করতেছেন না, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমিও কিন্তু তোমাকে কম ভালোবাসি না। দুইটা মানুষকে এরকম করে তো ভালোবাসা যায় না, কারণ দুজনের সাথে সম্পর্ক দুইটা। আর আপনার সাথে যেটা সম্পর্ক সেটা সর্বোচ্চ সম্পর্ক। আপনি আমার জন্য যা করেছেন, আমি যদি সারা জীবন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি তারপরেও। পাগলি মেয়ে, কি বলো? এসব কথা বাদ দাও, এসব কথা বাদ দাও। এখন চলো বাইরে গিয়ে বসি, আর দেখি কয়েকজন মেহমান আসবে। একটু পর আমার শ্বশুর শাশুড়ির সাথে তোমার পরিচয় করিয়ে দিব। চলো। প্রিয়সী প্রিয়ন্তীকে সাথে করে নিয়ে বাইরে চলে আসলো। বাইরে এসে দেখে যে প্রিয়সী শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতেছে বসে। আর এটা নিত্য নতুন কাজ না। যখনই তারা বাসায় আসে, প্রিয় তাদের সাথে খুব ভালো ব্যবহার করে, তাদের খুব খাতির যত্ন করে, কারণ তারা যে তার একমাত্র বোনের শ্বশুর শাশুড়ি। আর আমার প্রিয় সিরাজের তো বাবা মায়ের, তার প্রিয় তাদেরকে বাবা মার মতো সম্মান করে। আর প্রিয়সী শ্বশুর শাশুড়ির প্রিয়, আর প্রিয়জনকে নিজের সন্তানের মতো দেখে, কখনো তাদেরকে পরের সন্তান ভাবে না, নিজের সন্তানের মতো সব থেকে ভালোবাসে, বরঞ্চ নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসে তাদেরকে। তারপর সেখানে প্রিয় শিল্পীকে নিয়ে আসলো, আর তার শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর করে পরিচয় করিয়ে দিল। প্রিয় সেখান থেকে তাকিয়ে রইল প্রিয়ন্তীর দিকে, আর প্রিয়সী তখন প্রিয়কে একটা গুঁতা মারল। প্রিয় বুঝতে পারলো তার বোন বুঝতে পেরে গিয়েছে, তাই সে নিজেকে সামলে নিল, আর সেখান থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে লাগলো। আর এদিকে বাকি 4 জন বেশ জমিয়ে আড্ডা দিতে লাগলো। অনেক মনের কথা খুলে বলল সবাই, সেই লেভেলের একটা আড্ডা জমিয়ে দিল সেখানে। আর এদিকে মাহিনরা বাজার খরচ করতে করতে তার জীবন শেষ। একমাত্র শালের বিয়ে, আমার একমাত্র বউ নাই হিসেবে মাহিনের সব দায়িত্ব পড়েছে, তাই তাকে সব কিছু সামলাতে হবে। যদি আরও বড় আয়োজন করতে হয়
নাই তাহলে ও শেষ হয়ে যেত। এখন মাহিন মনে মনে বলছে আয়োজনটা না করে তার জন্য ভালোই করেছে। বাজার খরচ করা শেষ করে গাড়িতে করে সব কিছু নিয়ে বাড়ি চলে আসলো। আর এসে কয়েকজন কাজের লোককে বলল সব কিছু ভিতরে নিয়ে আসার জন্য। মাহিন অনেক ক্লান্ত ছিল, তাই সে ভিতরে এসে গোসল করার জন্য নিজের রুমে চলে গেল। প্রিয়াঙ্কা একটু ভিতরে আসো তো, কথা আছে তোমার সাথে, জরুরি, তাড়াতাড়ি চলে আসো। আমি এখন তো যেতে পারবো না, কারণ কিছু কাজ আছে আমার। এখন বলো, সমস্যা নেই। এখানে বলো, সমস্যা নেই। কি এমন ইম্পর্টেন্ট কথা? এখানে তো কেউ নেই, এখানে বলতে পারো। এখন তোমাকে আমি যেটা বলতেছি সেটা হলো, এত কথা বলো কিসের জন্য? এখন আমাকে রুমের ভিতরে আসতে বলতেছি না? এখানে বসে হাসছো কিসের জন্য? একা একা রুমে আসো। তোমার মতলব কি বুঝতে পারতেছি না। এত দুষ্টু কেন তুমি? ভালো লাগতেছে না এখন আমার। বুঝতে পারো না কেন? অনেক ক্লান্ত আমি। এখন এখানে থাকতে দাও, সবার সাথে গল্প করে ভালো লাগবে। তাহলে চলো বাইরে নিয়ে গিয়ে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। রুমে আসো আর রেডি হও, তারপর আমরা বাইরে যাচ্ছি। সমস্যা নেই, তখন আরো ভালো লাগবে। তুমি কি পাগল হয়ে গিয়েছো? বুঝতে পারতেছি না। কিছুক্ষণ পর কয়েকটা মেহমান আসবে। আব্বু আমাকে এখন বললো আমাকে এখন কোথাও যাওয়া যাবে না, আমাকে এখানে থাকতে বলেছে আব্বু। আচ্ছা তাহলে তুমি রুমে আসো, আমি তোমার সাথে গল্প করব। আসো। তুমি কেন বসে আছো কিসের জন্য? দেখো, আমি যেতে পারবো না। তুমি যদি আপুর কাছে পারমিশন নিয়ে আসতে পারো তাহলে আমি যাব, আর যদি বলে হ্যাঁ আমি রুমে আসতে পারবো তাহলে যেতে পারবো, কারণ আপু আমাকে একটা শর্ত দিয়ে গিয়েছে। এখন কিন্তু মাথা গরম হয়ে যাবে। আপুর সাথে তোমার আবার কিসের লেনদেন শুরু হলো বুঝলাম না। আপু তোমাকে যেটা করতে বলবে সেটা করবে তুমি। আমার কথার কি কোনো মূল্য নেই? আমি শুধু বলেছি আপুকে জিজ্ঞেস করে আসেন, তাহলেই তো হয়, তাই না? আর আপু তো বাবা লোকনাথ না যে তোমাকে খেয়ে ফেলবে। তুমি শুধু জিজ্ঞেস করে আসো। দূর, তোমাকে কোথাও যেতে হবে না, থাকো তো এখানে পড়ে। আমার সাথে তোমাকে আসতে হবে না, আমি গেলাম। তুমি তোমার আপুর সাথে গিয়ে থাকো, আমার সাথে আসতে হবে না। রাগ করতেছো কেন? বুঝতে পারতেছি না। আর তুমি এইভাবে কথা বলতেছো কেন? তোমার দিন দিন সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি আগের মতোই ঠিক আছি, কিন্তু তুমি পরিবর্তন হয়ে যাচ্ছ। তোমাকে ডাকতেছে রুমের ভেতরে, কথা আছে। তুমি এখানে বসে থাকবে। তোমার যে কি কথা আছে সেটা তো আমি ভালো করেই জানি, আমি তো বুঝতে পারতেছি, কিন্তু এখন তো আমি প্রস্তুত না। আর বাসায় মেহমান আসবে একটু পর। এখন আমাদের এই অবস্থায় এরকম কাজ করা কি ঠিক হবে? তুমি কি মনে করো? আমি বলতেছি আমার কিছু জরুরি কথা আছে যেগুলো আমি তোমার সাথে শেয়ার করতে চাই। আর তুমি সবসময় ভাবো যে আমি তোমার সাথে রোমান্স করব। আরে আমার কি আক্কেল জ্ঞান কিছু নাই? তাহলে এখানে বলো, রুমের ভিতর কেন যেতে হবে? এখানে তো কেউ নেই, এখানে তো আমরা দুজন। আপু তো মনে হয় এখন আসবে না। আপুর একটু শরীর খারাপ করতেছে, একটু ঘুমানোর জন্য গেল। আর আমি সব সময়ের মতো থাকতে বড় হয়ে যাচ্ছি, তাই একটু বাইরে বসে আছি। তুমি সবসময় একটু বেশি কথা বলো। তোমাকে এখন যেটা বলতেছি সেটা শুনবে, নাকি আমি এখান থেকে চলে যাব? কোনটা? তুমি এখন কি আমার সাথে রুমের ভিতরে যাবে নাকি না? আচ্ছা চলো, আমি রুমের ভেতরে যাচ্ছি। দেখি তোমার কি এমন ইম্পর্টেন্ট কথা যেটা রুম ছাড়া বলা যাবে না। আমি বুঝতেছি না, তুমি আমার সাথে তর্ক করতেছো কিছু শোনার। আমি বা তোমার সাথে এত তর্ক করতেছি, কিন্তু একটা সিম্পল কথার জন্য তুমি খেপছো কিসের জন্য? সত্যি কথা বলতে আমার মাথা ব্যথা করতেছে। কালকে রাত থেকে আজকে দুপুর পর্যন্ত রুমে ছিলাম, বাহিরে একবারও বের হইনি। আমার মাথাটা কেমন জানি ঝিম ধরেছে। আর তোমার যত অত্যাচার। আমি আবার কি করলাম? আমাদের তো ভবিষ্যৎ কিছু প্রজন্ম নিয়ে আসতে হবে, তাই না? তার জন্য তো একটু রোমান্স করতেই হবে। আর তুমি যদি সেটাকে অতিরিক্ত মনে করো, সেটা হবে। তুমি ভালো করেই জানো আমরা হসপিটাল থেকে এসেছি কিছুদিন হলো, আর আমি অল টাইম হসপিটালে থাকতাম। একটা গন্ধ আমার ভেতর রয়ে গিয়েছে, কেমন জানি একটা ভেতর গন্ধ অনুভব করি আমি। এই কথা তুমি আমাকে এখন বলতেছো, আগে বলতে পারোনি? তাহলে একটা মেডিসিন নিতাম, তাহলে একটা মেডিসিন দিতাম। একবার খাইলে আর এইরকম গন্ধ ভিতরে অনুভব হতো না। আমরা তো মাঝে মধ্যে খাই, কারণ আমাদের তো সবসময় থাকতে হয়, তার জন্য আমাদের খেতে হয়। আচ্ছা চলো তাহলে ভেতরে যাই, দেখি তুমি কি এমন ইম্পর্টেন্ট কথা বলো আমাকে। কিন্তু প্লিজ এখন আমাকে অত্যাচার করিও না। রোম্যান্স করো ঠিক আছে, একটা সময় আছে, বাট এখন না। আমি তার জন্য প্রস্তুত না। তুমি কি পাগল হয়েছো নাকি? আমারও তো একটা মন মানসিকতা আছে, তাই না? আর আমারও তো একটা এনার্জির ব্যাপার আছে। সবসময় কি রোজ করা যায় নাকি? আর আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রুমের ভেতরে ডাকতেছি, আর তুমি যেভাবে রিয়াক্ট করতেছো। প্রিয়ন্তী প্রিয়ের সাথে আর একটা কথা বলল না, কারণ সে জানে
ভুলটা প্রিয়ন্তী নিজেই করেছে। তাই প্রিয়ের সাথে তর্ক করা বোকামি ছাড়া আর অন্য কিছু না। প্রিয়ন্তীর খারাপ লাগতেছে, কেন সে নিজেই বুঝতে পারতেছে না। তার মাথাটা কেমন জানি ঝিম ধরেছে, সে চাইলেও ফ্রেশ হতে পারছে না। তার ভিতরে কেমন জানি একটা খুব কাজ করতেছে, অন্যরকম একটা, যেটা সে নিজেই বুঝতে পারতেছে না। প্রিয়ন্তী যখন উঠে দাঁড়িয়ে পড়ল, প্রিয় তখন মুচকি হাসি দিয়ে প্রিয়ন্তীকে কোলে তুলে নিল। আর প্রিয়ন্তী এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। প্রিয়ন্তী বারবার প্রিয়কে বলতে লাগলো যে তাকে যেন নামিয়ে দেয়, কিন্তু প্রিয় তার কথা না শুনে প্রিয়ন্তীকে কোলে করে নিয়ে রুমের ভেতর নিয়ে আসলো। তারপর রুমের ভিতরে নিয়ে গিয়ে রুমের ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। আর এদিকে প্রিয়ন্তী তো ভয়ে কাচুমাচু হয়ে বিছানার মাঝখানে বসে আছে। প্রিয় হাতে একটা কালো কাপড় নিয়ে সেটা দিয়ে প্রিয়ন্তীর চোখ দুটো বেঁধে দিল। প্রিয়ন্তী ভয়ে কিছু বলতে পারতেছে না, তার গলা শুকিয়ে গিয়েছে, শুধু বারবার বলতে চেয়েছে এসব কেন করতেছে। আমার সাথে খারাপ কিছু করিও না, এখন আমি প্রস্তুত না, আবল তাবল কথা বলতেছে। প্রিয় মুচকে হাসি দিয়ে প্রিয়ন্তীর চোখ কালো পট্টি দিয়ে বেঁধে দিল। তারপর প্রিয় বিছানা থেকে নেমে গিয়ে প্রিয়ন্তীর জন্য যে গিফটটা নিয়ে এসেছিল সেটা তার সামনে রেখে দিল। প্রিয় এসে প্রিয়ন্তীকে পিছন থেকে জড়িয়ে ধরল, তারপর নিজের ঠোঁট দুটো প্রিয়ন্তীর কোলে বসিয়ে দিল। প্রিয়ন্তীর মনের ভেতর শিহরণ বয়ে গেল, কিন্তু সে কোনো কথা বলল না। আর প্রিয় ধীরে ধীরে প্রিয়ন্তীর চোখের কালো পট্টিটা খুলে দিতে লাগলো। কিছুক্ষণ পর প্রিয় যখন কালো পট্টিটা খুলে দিল, প্রিয়ন্তী তখন চোখ খুলে সামনে একটা বক্স দেখতে পেল। এটা কি ব্যাপার? এটা এখানে এনে রেখেছো কিসের জন্য? এর ভেতরে কি আছে? সেটা আমি কিভাবে বলবো, নিজেই খুলে দেখো, এটা তোমার জন্য সারপ্রাইজ। তোমার জিনিস, তুমি নিজে খুলে দেখবে। দেখো কি। দেখো, আমার সাথে মজা করবা না। আর কি উল্টাপাল্টা জিনিস রয়েছে আমার জন্য আমি ভালো করেই জানি। দুষ্টুমি করার জন্য নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা জিনিস তুমি আমার জন্য এনেছো। আর টাকা নষ্ট করার কি আছে? সবকিছু আছে আমার, তাই না? তুমি একদম আনরোমান্টিক একটা মেয়ে, বুঝতে পারছো? তোমার জন্য আমি এত কষ্ট করে জিনিসটা নিয়ে আসলাম, তুমি খুলে দেখে অবাক হয়ে কোথায় জড়িয়ে ধরে আমাকে একটু আদর করে দেবে সেটা না করে তুমি এখনই সংসার নিয়ে চিন্তা ভাবনা করতেছো, এটাই ঠিক? আচ্ছা, আমি খুলে দেখতে চাই। এইভাবে রাগ দেখাও কেন সব সময়? তোমার রাগ দেখলে সত্যি বলতে আমার কান্না আসে, আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে। তোমাকে আমার এতটা ভয় লাগে, প্লিজ আমাকে রাগ দেখাবে না তুমি। আমিও চাই না আমার প্রিয় মানুষটাকে রাগ দেখাতে, যেহেতু আমার বাবা মা কেউ নেই, আমার শুধু একটা বোন আছে, আর আমার দুলাভাইটাও অনেক ভালো মনের মানুষ। তুমি আমার একমাত্র আপন মানুষ, যাকে আমি বিশ্বাস করে আমার মনের ভিতরে যত লুকানো কথা আছে সব কিছুই বলতে পারবো। এখন তুমি সেই বিশ্বাসটা রাখবে আমার। দেখো, একটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে যে আমি প্রথম থেকে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু একবার যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, আমি যেহেতু বাঙালি মেয়ে, সারা জীবন তোমার সাথে আমাকে থাকতেই হবে। আর আমি গরিব ঘরের একটা মেয়ে, তোমার মায়ায় শক্ত হয়ে গিয়েছি। আমি চাইলেও আর ফিরে যেতে পারবো না। আর একটা বিশ্বাস করতে পারো, আমার জীবন গেলেও আমি তোমার হাত ছেড়ে দেব না, তোমাকে কখনো ঠকাবো না, তোমার বিশ্বাসের মর্যাদা কখনো নষ্ট করব না। আমি আমার সবটুকু দিয়ে তোমাকে আগলে রাখবো, যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন আমি নিঃশ্বাস নিতে পারবো। আমি শুধু তোমাকে ভালোবাসবো। এতদিন যেটা করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আমি সে ভুলের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে অবিশ্বাস করতে হবে, তাহলেই না আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো। যদি আপনি আমাকে বিশ্বাস না করেন, তাহলে আমি আপনার বিশ্বাসের মর্যাদা কেমনে রাখবো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো অবিশ্বাস করব না, সবসময় বিশ্বাস করে যাব। কিন্তু তুমি সেই বিশ্বাসটা নিয়ে কখনো খেলা করবে না, কারণ আমি অনেক খারাপ ছিলাম। আমাকে ভালো হতে সাহায্য করো, তুমি আমার জীবন সঙ্গী হিসেবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না, কখনো একা করে রেখে চলে যাব না। আমি আপনাতে আসক্ত হয়ে গিয়েছি, আপনার কাছেই আমি সারা জীবন থাকতে চাই। আপনার জন্য দরকার হলে আমি নিজের জীবনটাও দিতে প্রস্তুত। প্রিয় আর কোনো কথা না বলে প্রিয়ন্তীকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর দুজনেই একটুও নিজেদের ভালোবাসা বহিঃপ্রকাশ করলো, একজন অন্যজনকে সুন্দর সুপ্ত আদর করে দিল। তারপর প্রিয় প্রিয়ন্তীকে ছেড়ে দিয়ে একটু সরে বসলো, আর প্রিয়ন্তীকে ইশারা করে বলল বক্সটা যেন খুলে দেখে। তারপর প্রিয়ন্তী বক্স খুলে দেখে, বক্সের ভিতর একটা ডায়মন্ডের নেকলেস। প্রিয়ন্তীর কাছে এটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছে, কারণ তার মতো একটা গরিব ঘরের মেয়েকে ডায়মন্ডের নেকলেস গিফট করছে।
তার স্বামীর কাছ থেকে সেটা কখনোই কল্পনা করেনি সে। শুধু সবসময় কল্পনা করেছে যে কিভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে, তার নিজের ভিত্তি তৈরি করবে। কিন্তু যখন তার বাবা অসুস্থ হয় তখন তার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। তারপর তার জীবনটা একদম গ্রামের কালচার মতো করে সাজিয়ে নেয়। প্রিয়ন্তী অবাক হয়ে ডায়মন্ডের নেকলেসের দিকে তাকিয়ে রইল। আর প্রিয় সেটা বুঝতে পারল যে এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না প্রিয়ন্তী। তারপর ডায়মন্ড নেকলেসটা প্রিয় হাতে তুলে নিল, তারপর নিয়ে আর সে তার ভালোবাসার মানুষটিকে পরিয়ে দিল। আর তখন প্রিয়ন্তীর মনের ভিতর থেকে একটা আনন্দ, কি একটা খুশির, কি একটা উল্লাস কাজ করতেছে সেটা একটা মেয়ে বুঝতে পারবে। একটা মেয়ে যখন তার ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো গিফট, আর সে গিফটটা যখন ভালোবাসার মানুষ নিজেই পরিয়ে দেয়, তখন তার মনের ভিতরে একটা কি ফিলিংস কাজ করে সেটা একটা মেয়েই শুধু বুঝতে পারবে। তারপর প্রিয়ন্তী খুশির কারণে কান্না করে দিল। তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সেটা সুন্দর করে মুছে দিল প্রিয়। তারপর আবার তাকে বুকে টেনে নিল, কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল সুন্দর করে। তারপর প্রিয়ন্তীকে একটু বিছানা থেকে নামিয়ে নিয়ে আয়নার সামনে নিয়ে গেল। তারপর দুজনেই আয়নার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। সত্যি আজকে অনেক সুন্দর লাগতেছে। প্রিয়ন্তী নিজের রূপ দেখে নিজেই মুগ্ধ। প্রিয় পিছন থেকে জড়িয়ে ধরে রেখেছে প্রিয়ন্তীকে। প্রিয়ন্তীর ভিতরে মনে হচ্ছে যে তোলপাড় শুরু হয়ে গেছে। তার শরীরে কোনো শক্তি নেই, সে প্রিয়র গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, তুমি ঠিক আছো তো? তোমাকে এরকম দেখাচ্ছে কিসের জন্য? অসুস্থ মনে হচ্ছে তোমার। এরকম কিছু হলে চলো, তোমাকে ট্রিটমেন্ট করাচ্ছি আমি। এরকম করে সারা জীবন আমাকে ভালোবাসবে তো, নাকি মাঝ রাস্তায় আমাকে ছেড়ে চলে যাবে? এরকম একটা সুন্দর মুহূর্ত তুমি আমাকে উপহার দিচ্ছ, আর এরকম করে অনেক সুন্দর মুহূর্ত তুমি আমার জীবনে নিয়ে এসেছো, কিন্তু আমাকে প্লিজ মাঝ রাস্তায় ছেড়ে দিও না। আমি তোমাকে শুধু একটা কথাই বলবো, যতদিন এই দেহে প্রাণ আছে আমি শুধু তোমার। আমি এতদিন তো অনেক মেয়ে দেখেছি যারা আমার কাছে এসেছিল শুধু টাকার জন্য। একটা মাত্র মেয়ে আমি পেয়েছি, তুমি আমার কাছে টাকার জন্য এসেছিলে, কিন্তু সেটা নিজের স্বার্থের জন্য না, নিজের বাবাকে বাঁচানোর জন্য। তুমি যেহেতু নিজের ইজ্জত বিক্রি করে বাবাকে বলতে পারো, তাহলে তোমার জীবনের অংশকে তুমি কি করবে? যদি কখনো তোমার পর কোনো আওয়াজ আসে, সেই আওয়াজের মোকাবেলা সবার সামনে আমি করব, কারণ আমি তোমার জীবনে একটা অংশ হয়ে গেছি, আর আমি তোমাতেই পরিপূর্ণ। তোমাকে ছাড়া হয়তো আমিও পরিপূর্ণ থাকতাম না। আল্লাহ তাআলা হয়তো আমাদের দুজনকে এইভাবে পরিপূর্ণতা দিয়েছে। তাহলে এখন চলো একটু রোমান্স করে নিজেই। অনেক তো হলো, এখন তো খুশি। এই খুশিতে চলো আমাকে একটু আদর করে দাও। একদম দুষ্টুমি করবে না এখন, এরকম কোনো কিছু হবে না। এখনো বাইরে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, আমার ক্ষুধা লেগেছে। আমি এখন এসব করতে যাচ্ছি না। তুমি এরকম কেন? এত আনরোমান্টিক একটা বউ আমার কপাল পোড়া। আমার জীবনে আনরোমান্টিক একটা বউ জুটেছে। আমি একটা রোমান্টিক ছেলে, কিন্তু আমার বউটা আনরোমান্টিক। আনরোমান্টিক নাকি রোমান্টিক সেটাও কিছুক্ষণ পর সময় বুঝতে পারবা। এখন কিছু বলছি না, মাথা ঘুরতেছে, ক্ষুধা লেগেছে। এখন এসব ভালো লাগবে না, প্লিজ তুমি আমাকে জোর করিও না। একটু বেশি সময় নেব না, অল্প একটু পর তোমাকে ছেড়ে দেব। প্লিজ একটু শুধু। এখন তো আমাকে ছেড়ে দিবা, এখন তো আমাকে বাইরে যেতে দিবা। অনেক তো আদর করলাম, এখন তো বুঝতে পারলা যে আমি আনরোমান্টিক না। তাও আমি তোমাকে আনরোমান্টিকের খেতাব তাই দেব, কারণ তুমি যত বাহানা করতে পারো আমি জানতাম না। বিশ্বাস করো, তুমি জানো না। অনেক হয়েছে, এখন চলেন বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। আমার ক্ষুধা লাগছে, এমনিতেই মাথা ঝিমঝিম ছিল। এখন অবশ্য সব ঠিকঠাক হয়ে গিয়েছে, অনেক ভালো লাগতেছে। এখন একটু খাওয়া দাওয়া করলে আরো ভালো লাগবে। আমাকে মনে হচ্ছে একটু হসপিটালে যেতে হবে, একটু আর্জেন্ট কাজ আছে। এখনো যদি না যাই তাহলে সমস্যা হবে। এটা কোনো কথা হলো? আমাদের বিয়ে হওয়ার 2 দিন হলো না, এর মধ্যেই তুমি হসপিটালে যাবে? আমার কি ভালো লাগবে? আমার তো মনটা ভালো লাগবে না, নাকি তোমার আর্জেন্ট কাজ আছে? আমি সঠিক বলতে পারতেছি না, তবে আমাকে এখন যাইতে হবে, না হলে অনেক বড় গন্ডগোল তৈরি হবে। তাই এখন যাচ্ছি, রাগ করিও না। আমি 1 ঘন্টার মধ্যে ফেরত আসবো। এমন কোন আর্জেন্ট কাজ আছে যেখানে আজকে না গেলে হয় না? আর কথা হচ্ছে, দুলাভাই তো আছে, দুলাভাইকে ফোন দিলেই তো দুলাভাই সবকিছু ম্যানেজ করে নিতে পারবে। দুলাভাই আমাকে ফোন করে ডাকলো। দুলাভাই নাকি সবকিছু হ্যান্ডেল করতে পারতেছে না, সবকিছু হাতের বাইরে। এখন আমাকে সেখানে যাইতে হবে। তাহলে তো আর কিছু বলার নেই, এখন তাড়াতাড়ি যাও। এখন দোকানে বসে না থেকে
তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, আমি তোমার অপেক্ষায় রইলাম। কথাটা বলে প্রিয় সেখানে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বাথরুমে চলে গেল। আর বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো যে প্রিয়ন্তী বিছানায় এখনো শুয়ে আছে। তাই প্রিয়ন্তীকে আর ডিস্টার্ব না করে প্রিয়ন্তীর কাছে চলে আসলো। এসে তার কপালে একটা ভালোবাসার চুম্বন এঁকে দিল। তারপর বাসা থেকে বেরিয়ে পড়লো। আর তার দুলাভাইকে ফোন করে বলল আর একটু যেন সামলিয়ে রাখে মিটিংটা। সে বাসা থেকে বেরিয়ে পড়েছে। তার দুলাভাই বলল সবাই অনেক ঝামেলা করতেছে, তাদের নাকি অনেক কথা আছে, সেই কথাগুলো নাকি তাদের মতামতের বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন এসব নিয়ে একটু ঝামেলা হবে হয়তো। তাই প্রিয় আর বেশি দেরি করলো না রাস্তায়। আজকে ভাগ্য ভালো ছিল, রাস্তায় কোনো জ্যাম ছিল না। তাই হসপিটাল পৌঁছাতে কোনো রকম আজকে দেরি হলো না। তাড়াতাড়ি হসপিটালে গিয়ে দেখেছে ম্যানেজার তার জন্য অপেক্ষা করতেছে। দুলাভাই, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কার জন্য? ভেতরে মিটিং হচ্ছে আর আপনি এখানে, ব্যাপার কি? কোনো বড় সমস্যা না তো? তুমি কি তোমার অজান্তে কোনো সিগনেচার দিয়েছো বা তোমাকে কেউ কোনো কাগজ দিয়েছে যেখানে তুমি স্বাক্ষর করেছো? আমার তো মনে পড়তেছে না, কিন্তু কি এমন হয়েছে? যদি দিয়ে থাকি তাহলে সমস্যা কোথায়? হসপিটালে এটা নিয়ে আবার কিসের মাতামাতি? সবাই শয়তানি করে আমাদের হসপিটালটা তাদের নামে নিয়ে গিয়েছে। এখন আর এই হসপিটালের মালিক আমরা কেউ না। তুমি দেখে শুনে কোথাও স্বাক্ষর করবা না? কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি কি এমন করলাম যার জন্য হসপিটাল আর আমাদের হাতে নেই? এসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? দাঁড়ান, আমি সবার সাথে কথা বলি। দেখো, এখন তোমাকে শুধু একটা কথা বলবো, মাথা ঠান্ডা করে কথা বলবো। সবাই অনেক বড় মাপের একটা প্ল্যানিং করেছে। আমরা হুট করে যদি কোনো কিছু করতে যাই, আমাদের বড় একটা বিপদে হবে। দুলাভাই, আমি কিন্তু কোনো কিছু বুঝতে পারতেছি না। আপনি প্লিজ আমাকে একটু বলেন যে এসব মিথ্যা, আর আমি কোথায়, কখন, কোন পেপারে স্বাক্ষর করলাম। এখন আমি কিভাবে বলবো সেটা তুমি নিজে ভালো করে জানো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি এটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। তোমার আপু শুনলে কি বলবে? তাকে কিভাবে মুখ দেখাবো আমি? সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। হয়তো তাদের কিছু টাকার দরকার, তাদেরকে আমি টাকা দিয়ে দেব। তারা যত টাকা চায়, কিন্তু আমাদের হসপিটালটা লাগবে, কারণ এটা আমাদের বাবার স্মৃতি। আমি কি করব, কি বলবো বুঝতে পারতেছি না। এখন চলো ভিতরে গিয়ে সবাই কি বলে সেটা শুনি। আর শোনো, কারোর সাথে রাগ দেখাবো না, কোনো অন্যায় কথা বলবো না। যা হবে পরে দেখা যাবে। এখন অন্তত নিজেকে চুপ করে রাখো। এরকম কোনো কিছু করলে আমি একটাকেও বাঁচিয়ে রাখবো না, সব কয়টাকে মেরে ফেলবো। তারা আমাকে চেনে না, আমার সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। যদি এরকম কোনো চিটিং করে আমার সাথে, তাহলে ওদের কাউকে আমি ছাড়বো না। বললাম তো, এসব কথা মুখ দিয়ে না বলে কাজে দেখিয়ে দিতে হবে। কিন্তু এখন কি বলা যায় বা কি করা যায়? কিছু করা যাবে না, আমরা এখন অসহায়। প্রিয় আর সেখানে তার দুলাভাইয়ের সাথে একটা কথাও বলল না। চুপচাপ ভিতরে এসে দেখে সবাই অনেক হাসি তামাশা করতেছে। সবাই নিজেদেরকে এখন মালিক ভাবা শুরু করে দিয়েছে। রিজিকের শিকারে ঠান্ডা মাথায় বসে বলল, আজকে প্রিয়কে দেখে কেউ দাঁড়িয়ে পড়ল না। সবাই বসে তাদের মতো আড্ডা দিচ্ছে। প্রিয় যে এসে বসে আছে সেদিকে কারো কোনো খেয়াল নেই। প্রিয় অনেকক্ষণ ধরে বসেছিল, কিন্তু তাও যখন তাদের মন আকর্ষণ করতে পারতেছিল না, তখন প্রিয় ইচ্ছে করে টেবিলের উপর কয়েকটা বাড়ি মারে, যার কারণে অনেক জোরে শব্দ হলো। সবাই হকচকিয়ে প্রিয়ের দিকে তাকিয়ে রইল। প্রিয় সকলকে বলল যে প্রিয় যেটা শুনেছে সেটা সত্যি নাকি মিথ্যা। সবাই এক বাক্যে বলে উঠল যে সেটা সত্যি। প্রিয় কোনো কথা না বলে সেই পেপারের একটা কপি সেই চাইল। তার একটা কপি প্রিয়ের হাতে ধরিয়ে দিল। প্রিয় কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে সেই কপিটা হাতে করে নিয়ে বেরিয়ে আসলো। সবাই প্রিয়ের এরকম কাণ্ড দেখে অবাক হয়ে গেল, কারণ প্রিয় যেমন আগেই তারা ভেবেছিল তাদের হয়তো একজনকে জীবন দিতে হবে, কিন্তু প্রিয় তো কাউকে কোনো কিছু না বলে শুধু কপিটা হাতে করে নিয়ে বেরিয়ে চলে গেল। আর সে চলে যাওয়া দেখে একজন এক এক রকম মন্তব্য করতে লাগলো। কেউ বলতেছে ভয় পাচ্ছে, কেউ বলতেছে তার কিছুই নেই, কোনো শক্তিই নাই, হুদাই তাকে এতদিন ভয় করেছে। কিন্তু কেউ কেউ মনে মনে ভাবতেছে এভাবে চলে যাওয়ার মানে অনেক কিছুই হতে পারে। আর দুই একজন যারা প্রিয়ের সম্পর্কে অল্প কিছু জানেন, যে প্রিয় ছেলেটা কেমন, তার তিলা কেমন ছিল, তাদের বস তাদেরকে বলে গিয়েছিল।
তারা একটু ভয়ে কাঁপাকাঁপি করতেছে, আর বাকিরা তো কিছুই জানে না। তারা হসপিটালের মালিক হতে পেরে অনেক খুশি। তারা এটা জানে না তারা নিজের অজান্তে কত বড় বিপদ ডেকে নিয়েছে। প্রিয় তার দুলাভাইকে সঙ্গে করে নিয়ে বাসায় চলে আসলো। হসপিটালের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল, তারপর দুজনেই বাসায় চলে আসলো। তাদেরকে এরকমভাবে একসাথে বাসায় আসতে দেখে প্রিয়সী চুপ থাকতে পারল না। কি হলো তোমরা দুজনে একসাথে আর এই সময় বাসায় যে? আজকে কি কোনো পেশেন্ট বা কোনো কাজ নেই হসপিটালে? প্রতিদিন তো অনেক কাজ করি হসপিটালে, ভাবলাম যে আজকে বাসার সবাইকে নিয়ে একটু ঘুরে আড্ডা দেবো, আর তার জন্যই তাড়াতাড়ি চলে আসলাম। নাকি সেটা সহ্য হয় না তোমার? তুমি এই কথা বলতেছো, সেটা আমাকে বিশ্বাস করতে হবে? তুমি তো একটু বলবা যে আমাকে হসপিটালে যেতে হবে, আর তুমি এখন এসেছো আমাকে উল্টোপাল্টা বোঝাইতে, তাই না? আরে এমন ভাবে বলতেছো কিসের জন্য? বিশ্বাস করো আমি কোথাও যাচ্ছি না। আজকে আমরা সবাই একসাথে আড্ডা দেবো, আর তুমি চুপচাপ গিয়ে এখন বসে পড়ো, আর এক কাপ কফি বানিয়ে দিতে পারলে খুব ভালো হয়। প্রিয় কোথায়? তাকে তো দেখতেছি না। এসে দাঁড়ালো, তারপর হঠাৎ করে কোথায় চলে গেল? এখন কি হয়েছে? তার মুখের দিকে তাকালাম, কেমন জানি মলিন লাগতেছে। তেমন কিছু না, একটু শরীর অসুস্থ করেছে তাই রুমের ভেতর চলে গিয়েছে। আমাকে বলেছে এখন যেন তাকে আমাদের কেউ ডিস্টার্ব না করি, সেটাও বলে দিয়েছে। এখন চলো রুমে যাচ্ছি, আর তোমাকে এই অবস্থায় সবসময় বাইরে থাকা যাবে না। আচ্ছা চলো তাহলে, এখানে আর ভালো লাগছে না। আর আজকে যেহেতু তুমি আর হসপিটালে যাবে না, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমার অনেক ভালো লাগবে। তারপর প্রিয়সী এবং মাহিন দুজনেই তাদের রুমের ভেতর চলে গেল। আর এদিকে প্রিয় যখন রুমের ভেতর প্রবেশ করলো, প্রিয়ন্তী রুমে বসেছিল, রুমের টুকটাক কাজ করতেছিল। হঠাৎ করে প্রিয় রুমে প্রবেশ করবে সে কল্পনাও করতে পারেনি। এত তাড়াতাড়ি চলে আসবে প্রিয়ন্তী কোনো কথা না বলে প্রিয়ের সামনে দাঁড়িয়ে পড়ল এবং প্রিয়ের হাত দুটো নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নিল। তারপর প্রিয়ন্তী তার মাথাটা প্রিয়ের বুকে রাখলো। আর তখন প্রিয়ন্তীর কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছিল, তাই এসে নিজেকে ধরে রাখতে না পেরে প্রিয়ের শরীরে নিজের শরীরটা এলিয়ে দিল। আর হঠাৎ করে প্রিয়ন্তীর এরকম কাজ দেখে প্রিয় অনেকটাই ভয় পেয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল এটা? উল্টাপাল্টা চিন্তা মাথায় চলে আসলো। প্রিয় অনেক টেনশন করতেছে। তারপর যখন প্রিয় প্রিয়ন্তীকে কোলে তুলে নিল, তখন প্রিয়ন্তী তার 32টা দাঁত বের করে হাসি দিল। প্রিয় তখনও বুঝতে পারতেছে না যে প্রিয়ন্তী তার সাথে মজা করতেছিল। তখন প্রিয় কলিজায় দম ফিরে আসলো। পাগল নাকি তুমি এরকম করলে? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছি, আর এখন তুমি হাসতেছো? আমি ভালো করে জানি আমাকে ছাড়া তুমি হসপিটালে গিয়ে এক মুহূর্তও থাকতে পারবে না, তাই অযথা বাহানা দেখিয়ে গেলে বা কিসের জন্য এত তাড়াতাড়ি চলে আসলে? কিসের জন্য? তুমি তো সবকিছু জানো, তোমাকে ছাড়া ভালো লাগে না, তাই ভাবলাম সেই যখন হসপিটালে তোমার একটা আলাদা কেবিন তৈরি করে নিতে পারবে আমার কেবিনের পাশে, যখন তখন আমি তোমাকে ডিস্টার্ব করতে পারবো। তখন থেকে হসপিটালে নিয়মিত যাব, তার আগে না। এসব কি আজে বাজে কথা বলছো? এইভাবে যদি চলতে থাকে তাহলে সংসার চলবে কিভাবে? এখন তো শুধু আমরা দুজন, কিছুদিন পর তো আমরা 3 জন 4 জন। ভাইয়া আমাদের জন্য কত করবে শুনি? কাউকে আমাদের জন্য করতে হবে না, এখন সবাই মিলেমিশে থাকতে চাই, এটা হলো বড় কথা। আর হসপিটালে একটু সমস্যা হয়েছে, এখন আমি কয়েকদিন ভালো মতো কোথাও যাচ্ছি না, প্লিজ আমাকে ডিস্টার্ব করিও না। কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি কি তোমাকে ডিস্টার্ব করি? আর আমি তোমার সব সময় পাশে থাকতে চাই, সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন। আমার মাথাটা কেমন জানি ব্যথা করতেছে, একটু মাথায় হাত বুলিয়ে দাও তো, যেন ভালো লাগা কাজ করে। আমাকে নামিয়ে দাও, তুমি শুয়ে পড়ো। আমি তোমার সেবা যত্ন করতে চাই শতবার। তুমি আমার স্বামী। আমাকে কি স্বামী হিসেবে গ্রহণ করতে কোনো সমস্যা আছে নাকি? যেভাবে কথা বলতেছো, সমস্যা থাকলে বলতে পারো। কি উল্টাপাল্টা কথা বলছো? আমার মাথায় কিছুই ঢুকতেছে না। আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। তোমার নাকি মাথা ব্যথা করতেছে? চলো একসাথে ঘুমাই, তাহলে দেখবে যে তোমার মাথা ব্যথা থাকবে না। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হয়নি। আমি যেটা প্রশ্ন করেছি তার উত্তর দিবা কিনা সেটা বলতেছো না কিসের জন্য? আমার ভালো লাগতেছে না এখন। আর যদি তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ না করতাম, তাহলে এতদিন হয়তো আমি আত্মহত্যা করতে পারতাম, তাই না? ভালোবাসাটা হলো মন থেকে আসে, আর যদিও আমি তোমাকে জোর জবরদস্তিতে বিয়ে করেছি, বিশ্বাস করো আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তাহলে কি তুমি এখন থেকে আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছো? মানে আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? সবকিছু বিশ্বাস হয়। আমি শুধু একটা কথা বলবো, তোমার সাথে সারা জীবন তোমার হাতে হাত রেখে তোমাকে আমার জীবনের সঙ্গে করে নিয়ে
সারা জীবন পথ চলতে চাই, সুন্দর একটা সংসার গড়ে তুলতে চাই। এখন কি করলে বিশ্বাস হবে আমি তোমার একজন বিশ্বাসযোগ্য স্ত্রী হতে পারবো? আমাকে কি এমন পরীক্ষা দিতে হবে? আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত, আমি আমার ভালোবাসাকে আগলে রাখার জন্য। তোমাকে কিছু করতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করি নিজের জীবনের থেকেও বেশি। আরও কথা হচ্ছে যে আমরা আমাদের সংসারটাকে গুছিয়ে নিতে চাইছি। এই সামান্য বিষয় নিয়ে কেউ কারোর সাথে তর্ক করতে চাই না। ধীরে ধীরে এই সামান্য তর্ক বড় ঝগড়ায় পরিণত হবে না, এর কোনো গ্যারান্টি আছে? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে তুমি ভয় পাচ্ছ যে আমি তোমার সাথে তর্ক করে তোমাকে ছেড়ে চলে যাব না তো? না তো। আরে পাগল, আমি তোমার সাথে তর্ক করি এমনিতেই। মন খারাপ থাকলে তোমার সাথে কথা বললে আমার মন ভালো হয়ে যায়। সেটা আমি বুঝতে পারলাম না। আমি চাই আমাদের সুন্দর একটা সংসার হোক। আমরা দুজনের পাশে থেকে দুজনের জীবনের সারা জীবন একসাথে কাটিয়ে দিতে চাই। হয়েছে, আমি তোমাকে কথা দিচ্ছি আর অকারণে তোমার সাথে কোনো তর্ক করব না। এখন থেকে তুমি যেটা বলবে সবকিছু আমি মেনে চলবো। একজন স্বামী হিসাবে একজন স্ত্রীকে আদর করতেই পারে, আর আমার স্ত্রী হিসেবে দায়িত্ব আছে। আমার স্বামী যেটা বলে সেটা আমাকে মেনে নিতে হবে। আমি জানি তোমাকে জোর করে বিয়ে করেছি, তোমার বাবাকে মানুষের কাছে জিম্মি করেছিলাম। তোমার কি এটা নিয়ে মনে কিছু আছে? থাকলে বলো। প্রথমে তোমাকে অনেক খারাপ ভেবেছিলাম, প্রথমে তোমাকে অনেক জঘন্য একটা মানুষ ভেবেছিলাম, কিন্তু পরে যখন ধীরে ধীরে তোমার সম্পর্কে জানতে পারলাম তখন ভালো লেগেছিল। তার জন্য তোমাকে বিয়ে করে এখনো তোমাকে ভালোবেসে এখানে আছি, না হলে কবেই মরে যেতাম। যেটাই বলো না কেন সব সহ্য হয়, এই মরে যাওয়ার কথা প্লিজ কখনো বলবে না। এই কথাটা আমার সহ্য হয় না। আর আমি অনেক মেয়ে দেখেছি, তোমার মতো মেয়ে আমি কখনো দেখিনি, যারা আমার কাছে এসেছিল শুধু টাকার জন্য এসেছিল। একমাত্র তুমি একজন ব্যক্তি নিঃস্বার্থভাবে ভালোবেসে আমার সাথে আছো তুমি। হয়েছে, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি গ্রামের মেয়ে। গ্রামের আলো বাতাস, গ্রামের রূপ সৌন্দর্য আমি মুগ্ধ হয়ে বড় হয়েছি। এই চার দেয়ালের ভিতর আমি বন্দি থাকতে পারি না, তাই আমার মাথা ব্যথা করে। আসলে তোমাকে কিছু সত্যি কথা বলার ছিল, যার জন্য তোমাকে আমি রুমের ভেতর নিয়ে আসলাম। কথা হচ্ছে যে আমাদের হসপিটাল আমাদের নেই, কিছু মানুষরূপী অমানুষ আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। কি বলতেছো সব আবোল তাবোল কথা? আর এটা কি সত্যি? তোমাকে দেখে তখন থেকে আমার কেমন জানি লাগতেছে। হ্যাঁ, এটাই সত্যি দুলাভাই। আর আমি সেজন্য একসাথে বাসায় ফিরে আসলাম। আর এই অবস্থায় আপুকে খবরটা দিতে পারতেছি না, ভেবে পাচ্ছি না আপু শুনলে কি অবস্থা হবে। এখন উপায় কি? আপুকে তো এই সিচুয়েশনে বলা যাবে না। আর হসপিটালে ফেরত নেওয়ার কোনো উপায় আছে কি, নাকি সব উপায় শেষ? আমার মাথায় কোনো কিছু ঢুকতেছে না। আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। আমি কি একটা ভুল করেছি? একটা ভুলের কারণে আজকে আমরা ধ্বংসের মুখে। দেখো, একদম টেনশন করবে না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আজ যত টেনশন করবা তত বার জিনিসগুলো এলোমেলো হয়ে যাবে। মাথা ঠান্ডা করে কাজ করো, দেখবে যে খুব তাড়াতাড়ি সবকিছু সমাধান হয়ে যাবে। আমি অন্য কিছু ভাবতে পারতেছি না। আমার যে কি হবে আমি বুঝতে পারতেছি না। আমার ভিতরটা ফেটে যাচ্ছে। তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। দেখবে যে টেনশন কমে যাবে। আর চোখ দুটো বন্ধ করে শুধু আমাদের ভালোবাসাটাকে কল্পনা করো আর অনুভব করো। আমি পারতেছি না প্রিয়ন্তী, আমি কোনো কিছু ভাবতে পারতেছি না। টেনশনটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে আর ভিতরটা আমার ফেটে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, সবাই পরামর্শ করো। আর তোমার বড় ভাইকে ফোন দিয়ে জানাও তিনি যদি কিছু করতে পারে। আর তুমি এখন আমার কোলে মাথা রাখো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঠিক হয়ে যাবে সবকিছু, টেনশন নিও না। আমি ভাবতে পারিনি যে তারা আমাদের এত কাছের মানুষ হয়ে এতটা পর হয়ে যাবে। তোমাদের শহরের মানুষগুলো ভালো না, সবাই নিজেদের স্বার্থ রক্ষার্থে একটা মানুষকে মেরে ফেলতে পর্যন্ত পারে। মানুষ যদি লোভী হয়ে পড়ে দিনের পর দিন, আর মানুষ যদি অমানুষের মতো কাজ করে, আমি কি করব? আমি তো একটা মানুষ। টেনশন নিও না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, সমস্যা নাই। তুমি চাইলে আমাদের গ্রামে যেতে পারো, দেখবো তোমার মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে। আমি হসপিটাল নিয়ে টেনশন করতেছি না। হসপিটাল আজকে না হোক 1 মাস পরে হলো আমাদের আবার হয়ে যাবে। কিন্তু আপু যদি এই খবর শুনে
কোনো উপায়, তাহলে তো আপু অনেক ভেঙে পড়বে আর তার সন্তানের অনেক বড় ক্ষতি হবে। তার জন্য বললাম, যতদিন না আমাদের হসপিটালটা আমরা ফেরত পাচ্ছি ততদিন আমরা গ্রামেই থাকি। আর তুমি চাইলে আমাদের বাসায় গিয়ে থাকতে পারো। যদি আমার বাসা পছন্দ না হয় তাহলে ফেরত আসবে। আপু কি যেতে রাজি হবে নাকি না বুঝতে পারতেছি না। তুমি আপুকে গিয়ে বলো, প্রস্তাবটা দাও। কি বলে তারপর না হয় আমি গিয়ে কথা বলবো। আমি যদি আগে বলি তাহলে কেমন দেখায় বিষয়টা। আচ্ছা, এটা এখন আপাতত স্থগিত থাকুক। আমি রাত্রে খাবার টেবিলে সবাইকে বলে দেখব, তখন সবাই কিছু বলতে পারবে না। এখন তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো। তারপর প্রিয় প্রিয়ন্তীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আর প্রিয়ন্তী তার কোমল হাত দিয়ে প্রিয়ের মাথায় আলতো করে বুলিয়ে দিচ্ছে আর কপালে সুন্দর করে নরম হাতে ছোঁয়া দিয়ে দিচ্ছে। প্রিয় টেনশন থেকে মুক্ত হতে যাচ্ছে, কিন্তু পারতেছে না। এক নিমিষের মাঝে করা একটা ভুলের কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তার জীবনে। প্রিয়ন্তী চুপচাপ প্রিয়ের সুন্দর সেবা যত্ন করতে লাগলো। একসময় প্রিয়ের ঘুম চলে আসলো কখন যে সে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। এদিকে প্রিয়ন্তী সুন্দরভাবে তার স্বামীর সেবা যত্ন করতেছে। প্রিয়ন্তী একটু পর বুঝতে পারল যে প্রিয় এখন ঘুমিয়ে গিয়েছে, কিন্তু প্রিয়ন্তী সেখান থেকে আর উঠে যেতে পারল না। একটা দায়িত্ববোধ আছে, আর এখন যদি একটু নড়চড় করে তাহলে প্রিয় একরকম ভেঙে যাবে, আবার টেনশন করবে। তাই প্রিয়ন্তী সেখানেই বসে রইল। হঠাৎ করে দরজা খোলার শব্দে দরজার দিকে তাকিয়ে দেখে প্রিয়সী তাদের রুমে প্রবেশ করতেছে। তারপর প্রিয়সী এসে প্রিয়ন্তীর পাশে বসে পড়ল আর প্রিয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার ভাইয়ের কি অবস্থা হয়েছে, দিন দিন অনেক টেনশন বেড়ে যাচ্ছে, বুঝতে পারতেছে না তার স্বামী মাহিন এবং তার ভাই নিয়মের কি হাল হয়ে গেছে। দুদিন হসপিটালে কি এমন চাপ পড়ে গিয়েছে তাদের দুজনের দিকে তাকানো যাচ্ছে না। প্রিয়সীও একটু টেনশন করতেছে, হসপিটালে কোনো অঘটন ঘটে গেল না তো। আবার বেশি ভাবতে গেল না সে, যদি কোনো কিছু হয়ে যেত তাহলে তার স্বামী মাহিন সঙ্গে সঙ্গে প্রিয়সীকে জানিয়ে দিত। প্রিয়সী প্রিয়ের কাছে এসেছে একটু গল্প করতে। কতদিন ধরে তার ভাইয়ের সাথে মনের কথাগুলো খুলে বলে না। আগে প্রায় প্রতি সপ্তাহ তারা দুই ভাই বোনে একসাথে বসে আড্ডা দিত, কিন্তু এখন 1 মাস যাবৎ একটু আড্ডা দেওয়ার সময় হয় না ব্যস্ততার কারণে। কিন্তু প্রিয় শেষে দেখছে যে প্রিয় ঘুমিয়ে আছে, তাই তার ঘুমে ডিস্টার্ব না করে বাইরে যেতে চাইলে প্রিয়ন্তী ডাক দিয়ে বসিয়ে দিল। আপু, আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। যদি আমাকে ছোট বোনের মতো দেখেন তাহলে প্লিজ আমার কথাগুলোতে রাগ করবেন না। তুমি এটা কোনো কথা বললে? তোমাকে বলছি না তোমার মনে যত কথা আছে তোমার মনে যত পরিমাণ বেদনা আছে আমার সাথে শেয়ার করবে, তোমার যত আবদার আছে আমার সাথে শেয়ার করবে। আমার ভাই না পারলে আমি তোমার আবদার পূরণ করব। আমি চাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে আমাদের গ্রামটাতে একবার ঘুরে আসতে। দীর্ঘ 5 থেকে 6 মাস হলো কোথাও যাচ্ছি না। আর আমার বাবা তো সবসময় গ্রামেই থাকতো, হারানো গ্রামে থাকতাম, তাই আবহাওয়াটাকে অনেক মিস করতেছি। যদি আপনারা আমাদের সাথে যেতেন। আমি কোনো কিছু বলতে পারবো না। যদি প্রিয় এবং মাহিন রাজি হয় তাহলে আমার কোনো কিছু বলার নেই। আর বিশেষ করে যদি তুমি প্রিয়কে ম্যানেজ করতে পারো তাহলে মনে করো সবাই রাজি হয়ে যাবে। প্রিয়কে রাজি করার দায়িত্ব আমার। আপনারা শুধু একটু প্রিয়কে বলবেন যে আপনারা যেতে চান। আপনাদের যেতে কোনো সমস্যা নেই। প্লিজ, আমার শুধু একটাই অনুরোধ, অনেকদিন ধরে কোথাও যাচ্ছি না, আর আমি কথা দিচ্ছি আমার গ্রাম দেখে আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি প্রিয়র সাথে কথা বলে দেখো ও কি বলে। আমি না হয় বলবো যে আমার যেতে কোনো সমস্যা নেই, আর আমি মাহিনকে না হয় ম্যানেজ করে নিতে পারবো। আর মাহিনকে আমি একটা কথা বলে সে না করতে পারবে না, আমি সেই আশাটা করি মাহিনের কাছ থেকে। আচ্ছা আপু, তাহলে আপনি মাহিন ভাইয়ের সাথে কথা বলেন, আর আমি প্রিয়র সাথে কথা বলে আপনাকে জানাবো কি উত্তর দেয়। আচ্ছা, তাহলে আমি মাহিনের সাথে গিয়ে কথা বলে, আর প্রিয় এখন ঘুমাচ্ছে, ডিস্টার্ব করা ঠিক হবে না। আমরা বেশি কথা না বলি তাহলে ঘুমটা ভেঙে যাবে। আচ্ছা আপু, আমি একটু পর রান্নাটা করতেছি। আজকে মনে হয় কাজের মেয়েটা আসবে না, তার শরীর অসুস্থ, 3 দিনের ছুটি নিয়েছে। আচ্ছা, সমস্যা নেই, এখন রান্না না করলেও চলবে। আমি ফুডপান্ডা থেকে অর্ডার করেছি সবার জন্য, কারণ আমিও জানি আর কাজের মেয়েটা আমাকে বলে দিয়েছে
আপনার মতো বোন যদি প্রতিটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে পেত, তাহলে আজকে কোনো বউকে শ্বশুরবাড়িতে এসে নির্যাতিত হতে হতো না। পাগলি বোন কোথাকার, সবার মন মানসিকতা কি এক হয়? দেখো, আমি আমার মন মানসিকতা নিয়ে চলি, আর এই মন মানসিকতা তোমার পছন্দ হয়েছে। অনেক মানুষ বিভিন্ন ধরনের হয়। আপনার মতো মানুষ হয় না, কারণ আপনি আমাকে এত সুন্দরভাবে মেনে নিয়েছেন। আমি গরিব ঘরের একটা মেয়ে, আমাকে বুঝতেই দেন না যে আমার ফ্যামিলি কতটা গরিব। আর কোনোদিন যদি আমার মুখের সামনে এসব কথা বলেছো, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে দিব বলে দিচ্ছি। আর এসব বকবক শোনার সময় আমার কাছে নেই, আমি গেলাম। কথাটা বলে প্রিয়সী সেখান থেকে চলে গেল। আর প্রিয়সী চলে যাওয়ার কিছুক্ষণ পরে প্রিয়ের ঘুমটা ভেঙে গেল। আর চোখ দুটো মিটমিট করে খুলে প্রিয়ন্তীর দিকে মিষ্টি চাহনিতে তাকিয়ে রইল। আর দুজনের চোখেরই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর প্রিয় ইশারা করে প্রিয়ন্তীকে কাছে রাখলো। কাছে আসতে প্রিয় তার ঠোঁট দুটো দিকে প্রিয়ন্তীর কপালে আলতো স্পর্শ করে দিল। মুহূর্তের মাঝে প্রিয়ন্তীর গায়ে শিহরণ বয়ে গেল। প্রিয়ন্তীর মনে হচ্ছে এটাই ভালোবাসা, আর এই শিহরণটা সে সারা জীবন চায়। এই যে ভালোবাসার শিহরণ, এই শিহরণ কেউ কখনো ব্যাখ্যা করতে পারবে না। এটা শুধু কল্পনাতেই অনুভব করা যায়। এটার ব্যাখ্যা কোনো ভালোবাসার মানুষ দিতে পারবে না। এই শিহরণটা শুধু অনুভব করার মতো। তারপর প্রিয়ন্তী প্রিয়ের কপালে একটা ভালোবাসার পরশ চুম্বন এঁকে দিল। তারপর প্রিয় উঠে বসে পড়ল এবং প্রিয়ন্তীকে তার বুকে টেনে নিল। এখন কেমন লাগতেছে তোমার? মাথা ব্যথা কমেছে নাকি এখনো আছে? এখন ঠিক আছে। এখনো মাথাটা কেমন জানি ঝিম ধরেছে। একটু গোসল করবো। আর তুমি এখানে বসেছিলে এতক্ষণ? বসেছিলাম কোথায়, তোমাকে দেখতেছিলাম। জানো, তুমি ঘুমালে না অনেক সুন্দর লাগে। আর তোমার রাগান্বিত চেহারাটা একদম পরিবর্তন হয়, মিষ্টি একটা চেহারায় রূপান্তরিত হয়ে যায়। হইছে তোমার চাপাবাজি করা। এখন যাও, গিয়ে আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসো। আমি গোসল করে নেই, না হলে মাথাটা কেমন জানি করবে। আচ্ছা, আর আপুকে আমি মেসেজ করে নিয়েছি। আপু এসেছিল আমাদের রুমে। আমি তখন আমাদের গ্রামে যাওয়ার কথা বলেছিলাম। তাহলে তো ভালোই হয়েছে। আপু কি ডিসিশন দিয়েছে, যাবে নাকি যাবে না? আপুর এই অবস্থায় না চাইতেও পারে। তাও তোমাকে কি বলেছে? আপু বলেছে তার কোনো সমস্যা নেই, যদি তোমার কোনো সমস্যা না থাকে। আর আপুর এই অবস্থায় একটু ঘোরাঘুরি করলে অনেক ভালো লাগবে। অনেক খারাপ মুহূর্তগুলো ভালো মুহূর্তে পরিবর্তন হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়েছে। আপু যেহেতু রাজি আছে, তাহলে আপুকে নিয়ে তোমরা আগে চলে যাও। আঙ্কেল সহ আমি আর দোলা ভাই হসপিটালে দেখি কতদূর কি করতে পারি। আমরা আগামীকাল আসব। এটা বললে তো হবে না, আমরা সবাই একসাথে যাব, তাহলে অনেক মজা করতে পারবো। আর আমরা যখন 3 জন আলাদা যাব, তোমরা 2 জন আলাদা আসবে, সবার মন মেজাজ খারাপ থাকবে। প্লিজ তুমি এরকম কিছু করিও না। আচ্ছা লক্ষ্মীটি, তুমি যেটা বলবে সেটাই হবে। এখন সুন্দর করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তুমি আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো। আমি গোসলটা শেষ করে আসি। তোমার সব সময় দুষ্টুমি করতে ভালো লাগে, তাই না? আমার তো মনে হয় না। তুমি কি কখনো বিরক্ত হও আমার ছোঁয়া পেতে? তুমি সব সময় বাহানা খোঁজো। ও আচ্ছা, তাহলে তুমি যেহেতু আমাকে ভালোবাসতে দেবে না, আর তুমি আমাকে ভালোবাসা দিবে না, তাহলে আমি অন্য কোনো মেয়ের কাছে চলে যাচ্ছি। এই কথা বলার সাহস হলো কি করে তোমার? তোমাকে যে আমি কি করব আর কি বলবো এখন কিছু বলতেছি না। এখন যাও, গোসল করে আসো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসতেছি। আনরোমান্টিক কোথাকার। আনরোমান্টিক একটা বউ আমার কপালে এসে পড়েছে। একটু রোমান্টিক না। আমি কিন্তু আগেই বলেছিলাম আমাকে বিয়ে করে কখনো মজা পাবেন না। তাই বলছি, একটু ভেবেচিন্তে কথাগুলো বলবেন বা ডিসিশনটা নেন। আপনি তো বলেছিলেন যে কোনো সমস্যা হবে না, তাহলে আজকে আনরোমান্টিক বলতেছেন কাকে শুনি? আচ্ছা হইছে, এখন আর তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না। তুমি এখন আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো। আমি এই ফাঁকে গোসলটা করে আসি। কথাটা বলে প্রিয় যখন বিছানা থেকে নেমে যাবে, তখন হঠাৎ করে আচমকা প্রিয়ন্তী প্রিয়ের ঠোঁটে নিজের ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দিল। প্রিয় আচমকা এরকম ঘটনার সম্মুখীন হয়ে তো অবাক হয়ে গেল। আর প্রিয়ন্তী এক দৌড় দিয়ে রুমের বাইরে চলে গেল, যাতে করে প্রিয় তাকে কোনো লজ্জায় ফেলে দিতে না পারে। প্রিয় বেচারা কি আর করবে, কিছু তো বলতে পারছে না তার বউকে। তার বউ পালিয়ে গেছে এখান থেকে। তাই একটু মুচকে হাসি দিয়ে বাথরুমে চলে গেল গোসল করার জন্য। আর এদিকে প্রিয়ন্তী এক দৌড় দিয়ে রান্নাঘরে চলে এসেছে কফি বানানোর জন্য। আর এদিকে প্রিয়সী বসে ভাবতেছে যে মাহিন কি গ্রামে যাওয়ার জন্য রাজি হবে।
কিনা মাহিন বলেছিল যে একবার সে গ্রামে গিয়েছিল, তারপর থেকে তার গ্রামে যাওয়ার কোনো ইচ্ছা নাই। প্রিয়সী একা রুমের ভেতর বসে আছে, তার কেমন জানি খারাপ লাগতেছে। আজকে হঠাৎ করে সে কি একটা কারণে মন খারাপ করে বসে আছে, তার মনের ভেতর কোনো কারণ খুঁজে পাচ্ছে না। আর এদিকে মাহিন বাজারে গিয়েছে, এখনও ফেরার নামগন্ধ নাই। কালকে একটু অল্প পরিসরে সবাইকে ইনভাইট করে খাওয়া দাওয়া করাবে, আর এদিকে তো সব কিছু প্ল্যান করতে হবে, রাতের মধ্যে সব কিছু গুছিয়ে নিতে হবে। কিন্তু এখনও মাহিন বাজার থেকে ফিরতেছে না কেন? কিসের জন্য? হঠাৎ করে কলিং বেলের শব্দ পেল। তাড়াহুড়ো করে না গিয়ে ধীরে ধীরে গিয়ে দরজাটা খুলে দিয়ে দেখে মাহিনের বেহাল অবস্থা। বাজার করতে করতে ঘামিয়ে গিয়েছে, কেমন জানি একটা অবস্থা হয়ে গিয়েছে, চেনা যাচ্ছে না। তারপর মাহিন তাড়াহুড়ো করে সব কিছু স্টোর রুমে রেখে দিয়ে দৌড়ে নিজের রুমে চলে আসলো। পিছনে পিছনে প্রিয়সী রুমের ভিতরে চলে আসলো। কি হয়েছে তোমার? এই অবস্থায় কিসের জন্য? আর এত সময় লাগে এইটুকু বাজার করতে? সে কথা তুমি আর বলিও না। আমি ভাবলাম যে দ্রুত যাব, দ্রুত ফেরত আসবো, কিন্তু সেখানে গিয়ে কয়েকজন ক্লায়েন্টের সাথে দেখা, তাদের সাথে একটু গল্প করতে লেট হয়ে গেছে। আর যখন বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি বৃষ্টি পড়তেছে। তাহলে একটু অপেক্ষা করে তারপর বাজার করে নিয়ে বাসায় ফিরতে। আর আমাকে একবার ফোন করে বলে দিলে এত টেনশন হতো না। আর তুমি সেই গেলে, আর এখন ফিরে আসলে। বাদ দাও এসব কথা, এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। হাত ধরো না, তোমার সাথে একটা কথা ছিল। আর কথাটা হচ্ছে যে প্রিয় এবং প্রিয়ন্তী হানিমুনে তো কোথাও গেল না। আজকে প্রিয়ন্তী আমার কাছে একটা আবদার করেছে, আমি তো সেটা না করতে পারি না। তাহলে মেনে নাও, কি বলেছে সেটা করো, বা কোথায় যেতে চায় সেটা ব্যবস্থা করো, দিচ্ছি, সমস্যা কি? যেহেতু তারা বিয়ের পর কোথাও যায়নি এখন পর্যন্ত। প্রিয় এবং প্রিয়ন্তী প্ল্যান করেছে তারা প্রিয়ন্তীর গ্রামটা ঘুরে দেখে আসবে। অনেক সুন্দর শস্য শ্যামলে ভরপুর একটা গ্রাম। আমি তো বলেছি যে আমি যাব, কিন্তু এখন যদি তুমি বলো না, তাহলে আমরা দুজন যাব না, ওরা গিয়ে ঘুরে আসবে। আচ্ছা, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। প্রিয়র সাথে কথা বলবো, যদি প্রিয় বলে যে ও যাবে তাহলে আমরা যাব, কোনো সমস্যা নেই। এখানে প্রিয় যেটা বলবে আমি সেটাতেই রাজি আছি। আচ্ছা যাও, এখন গিয়ে গোসলটা শেষ করে নাও, পরে এসব নিয়ে কথা বলা যাবে। আজকে এসব নিয়ে কথা বলার সময় না। কালকে একটা ছোট পরিসরে হলেও একটা আয়োজন হচ্ছে, এসব ঝামেলা শেষ করে তারপর এটা ভেবে দেখা যাবে। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম সেটা করি, এসব নিয়ে পরে টেনশন করব। তুমি এসব নিয়ে একদম টেনশন করবে না, তুমি আমাদের অনাগত বাবুকে নিয়ে টেনশন করো। তারপর প্রিয়সী কোনো কথা না বলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আর এদিকে মাহিন গোসল করার জন্য বাথরুমে চলে গেল। প্রিয় মাত্র গোসল শেষ করে বাইরে বেরিয়ে এসেছে, আর টাওয়াল দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটা পরিষ্কার করতে যায়। এই সময় প্রিয়ন্তী রুমের ভেতর ঢুকে প্রিয়ের এই অবস্থা দেখে একটা চিৎকার দিয়ে হাতে থাকা কাপটা ফেলে দিল। কারণ প্রিয়ন্তী প্রিয়ের এরকম চেহারা, এরকম লুক এর আগে কখনো দেখেনি। এত ফিটনেস, আর হঠাৎ করে চিৎকার শুনে তো প্রিয় পিছনে তাকিয়ে দেখে প্রিয়ন্তী চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, আর নিজের হাত দুটো চোখের উপর দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় বুঝতে পেরে গেল তার এমন অবস্থা হওয়ার কারণ কি। আর প্রিয় নিচের দিকে তাকিয়ে দেখে তার কফি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কি আর করার, বউয়ের হাতের কফি খাওয়া হলো না তার ভাগ্যে। তারপর প্রিয় ধীরে ধীরে প্রিয়ন্তীর কাছে চলে আসলো। এসে প্রিয়ন্তীর দুই বাহুতে দুই হাত রাখলো প্রিয়। আর তখন প্রিয়ন্তীর মনের ভিতর কেমন জানি অচেনা একটা অদ্ভুত অনুভূতি কাজ করতেছিল। তার শক্তিটা কেমন জানি লোপ পাচ্ছে, আর তার যে নিঃশ্বাস সেটা অনেক দ্রুত ভারী হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারতেছে না, তার হার্টবিট কেমন জানি থেমে যাচ্ছে। আর প্রিয়ন্তীর চোখ খোলা তো দূরের কথা, নিঃশ্বাস নিবে সেই নিঃশ্বাসটা পর্যন্ত ভালো মতো নিতে পারতেছে না। আর প্রিয়ের নিঃশ্বাস তার মুখের উপর পড়তেছে। কেমন জানি একটা অদ্ভুত অনুভূতি কাজ করতেছে প্রিয়ন্তীর মনের ভেতর। আর প্রিয়ন্তীর ইচ্ছে করতেছে এখান থেকে দূরে কোথাও চলে যেতে একটা দৌড় দিয়ে, কিন্তু কোনো এক অজানা বাধায় সে আবদ্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। চাইলেও সে সেখান থেকে এক পা কোথাও যেতে পারতেছে না। প্রিয়ন্তী শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারল না, গাটা এলিয়ে দিল প্রিয়ের বুকে। কি হলো, তুমি ঠিক আছো তো? এই প্রিয়ন্তী, এই মায়াবতী, কি হলো? আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার হার্টবিট কাজ করতেছে না, আমি চোখ খুলে তোমাকে দেখতে পারতেছি না। এটা কি হয় আমার সাথে? আরে পাগলি, এটা কোনো ব্যাপার না।
সব ঠিক হয়ে যাবে। তুমি তাকাও আমার দিকে, দেখো, সাহস করো, আর আমার দিকে সুন্দর করে তাকাও, সব ঠিক হয়ে যাবে। আমি পারতেছি না, আমার কেমন যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার হার্টবিট ঠিক মতো চলতেছে না। তোমাকে দেখে আমার এরকম কেন হয় বলো প্লিজ? তোমার প্রতিটা স্পর্শে আমার মনের ভেতর শিহরণ বয়ে যায়। আরে বাকি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তুমি এখন আমার কফি কোথায়? কি করলে? আমি যে কফি খেতে চাইলাম আমার বউয়ের হাতের, সেই কফি কোথায়? সত্যি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি যদি আমাকে কখনো ছেড়ে যাও, সত্যি আমি মরে যাব। আমার ইচ্ছে করতেছে তোমাকে সারা জীবন বুকের ভেতর ধরে রাখি। আমার ইচ্ছে করতেছে যদি পারতাম আমি তোমার মাঝে হারিয়ে যেতাম। প্রিয় খুব ভালো করে বুঝতে পারলো প্রিয়ন্তীর মনের ভিতর কোনো কিছু চলতেছে। তাই প্রিয় প্রিয়ন্তীকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানার উপর বসিয়ে দিল। আর প্রিয় প্রিয়ন্তীর কোলে মাথা রেখে নিচে বসে পড়ল। তখন প্রিয়ন্তী চোখ খুলে প্রিয়ের দিকে তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে। কি সুদর্শন একটা চেহারা! এখন প্রিয়ন্তী বুঝতে পারতেছে এমনিতেই তো আর এত মেয়ে তার স্বামীর উপর ক্রাশ খাইতো না। এখন সে খুব ভালোভাবে বুঝতে পারতেছে যে কোনো মেয়ে তার স্বামীকে দেখলে দুর্বল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ছেলেটা আজকে তার স্বামী, আর এই ছেলেটা নাকি তাকে পাগলের মতো ভালোবাসে। প্রিয়ন্তী বুঝতে পারতেছে না তার মাঝে কি এমন আছে যার জন্য প্রিয় তার ভালোবাসায় পাগল। দেখো, এরকম করলে তো আর হবে না। আমিও তোমাকে ভালোবাসি। বলো তো, তোমার চোখ, তোমার পুরো মুখ সাক্ষী দিচ্ছে তুমি আমাকে কতটা ভালোবাসো। দেখো, আর বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ ভালোবেসে ফেলেছি আপনাকে। আর হ্যাঁ, আমি জানি না কেন এরকম হয় মাঝে মাঝে। আপনার স্পর্শগুলো আমাকে এতটাই কষ্ট দেয়, মনে হচ্ছে যে এইভাবে এটাই আমার শেষ পাওয়া আপনার থেকে। তোমাকে একটা কথা বলি, তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি। তোমাকে সবসময় বলেছি সবাই আমার কাছে এসেছিল টাকার জন্য, আর আমি না বুঝে তাদের মিথ্যা ভালোবাসায় আবদ্ধ হয়ে গিয়েছিলাম সত্যি ভেবে। কিন্তু সত্যিকারের ভালোবাসাটা আজকে আমি বুঝতে পারতেছি। আচ্ছা, এখন আমি আপনার জন্য আরেকটা কফি বানিয়ে নিয়ে আসি। ভুলবশত হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। এখন আবার আপনি হয়ে গেলাম? কত সুন্দর করে তুমি করে বলতেছিল, আর হঠাৎ করে তোমার কি জানি হয়ে যায়। তুমি সবকিছু গোলমাল বাঁধিয়ে দাও। আমি যখন যেটা খুশি সেটা বলেই আপনাকে তখন সম্বোধন করব। আপনার তাতে কোনো সমস্যা আছে শুনি? আমার আবার কোনো সমস্যা থাকবে কিসের জন্য? তোমার যা খুশি তাই বলে তুমি আমাকে সম্বোধন করতে পারো, প্রিয় মায়াবতী। আচ্ছা, আপনি এখানে থাকেন, আমি এক কাপ কফি বানিয়ে নিয়ে আসতেছি। পানি গরম আছে, বেশিক্ষণ সময় লাগবে না। এখন আর কফি বানাতে হবে না, তুমি রেডি হও। আজকে বাইরে যাব, সন্ধ্যার পর বাসায় ফিরব। আর কোনো কথা চলবে না। সত্যি তোমাদের গ্রামের রূপ সৌন্দর্য অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর। এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর হয়। আপনাকে বলেছিলাম না গ্রাম অনেক সুন্দর হয়, সব সময় প্রকৃতির সাথে মিশে যাওয়া যায়। আমার শহরটা কেমন যেন যানজট মনে হয় আমার কাছে। কিন্তু কিছু করার থাকে না। জীবনে ভালো কিছু করতে চাইলে শহরে গিয়ে থাকতে হয়। গ্রামে থেকে কোনো কিছু করা সম্ভব না, সেটা তোমাকে মানতে হবে। আমি তো বলতেছি না যে শহর খারাপ, আমি বলতেছি গ্রামটা মনোমুগ্ধকর, আর গ্রামের প্রকৃতি অসাধারণ। এটাই বলছি, গ্রামের রূপ সম্পর্কে কথা বলছি, আমি কম্পেয়ার করতেছি না। তোমার কথায় যুক্তি আছে। এখন বাসায় ফিরতে হবে, আর তুমি চাইলে এখানে থাকতে পারো, কিছুদিন পর শহরে আসতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে একা থেকে কি করব? সবাই শহরে চলে যাবে, আমি এখানে একা থাকতে পারবো? আর কয়েকদিন ঘুরলাম, সবার সাথে বের হলাম, দেখা করলাম, কারো সাথে তো দেখা করার নেই, তাহলে এখানে থেকে কি করব? এ তো তোমার জন্মস্থান, তোমার একটা জন্মভূমি। তুমি এখানে কিছুদিন থাকলে তোমার ভালো লাগবে, কারণ শহরটা যেহেতু তোমার কাছে যানজট মনে হয়, তোমার মন জুড়িয়ে তুমি শহরে আসিও। আমাকে এভাবে বলতেছো? বুঝতে পারতেছি না। এখন বলতেছো যে আমার যেটা করার ইচ্ছা সেটাই করতে পারবো, বাট তুমি আমাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টাই করতেছো না, ব্যাপার কি? এখন আমি বুঝতে পারতেছি তুমি এই কথাটার উল্টো মানে বের করে ফেলছো। আমি আর কখনো এমন কথা বলবো না, মাফ করে দাও। তাও রাগ করিও না। এখন চলো, চলে যাই। সবাই গাড়িতে আমার জন্য অপেক্ষা করতেছে। কথাটা যেন মাথায় থাকে, আর কখনো যদি এভাবে কথা বলছো তাহলে সত্যি সত্যি চলে যেও, আর কখনো ফিরে আসবে না, কথাটা মাথায় রেখো।
আর বললাম তো, আর কখনো এরকম হবে না। সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে, আর আমরা এখানে এখনো দাঁড়িয়ে আছি। সবাই কি ভাববে যে আমাদের কথা শেষ হচ্ছে না, আর আমি তো বাড়িতে গিয়ে কথা বলতে পারবো। তারপর প্রিয়াঙ্কার কোন কথা বলে। প্রিয়া প্রিয়ন্তী দুজনে একসাথে গিয়ে গাড়িতে উঠে বসলো। প্রিয় এর মাথায় অনেক টেনশন। হসপিটালের এখনো কোনো কিছু করতে পারলো না। আজকে রাত্রে গিয়ে সবাই মিলে বাসায় যাবে। কি হয় না হয়, তাদের কি আবদার, তারা হসপিটাল ফেরত দিবে কি দিবে না, এসব নিয়ে কথা বলবো সবার সাথে আজকে। আর মাহিনও অনেক টেনশনে আছে। এই খবর এখন পর্যন্ত প্রিয়সী জানে না। আর মাহিন এবং প্রিয় এই দুজন ব্যতীত আর যারা এসব চক্রান্ত করে হসপিটাল নিজেদের করে নিয়েছে তারা ব্যতীত কেউ জানে না এই খবরটা। মাহিন এবং প্রিয় দুজন দুজনের দিকে তাকিয়ে চোখে চোখে ইশারা করতেছে। তাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না, খুব দ্রুত ফেরত যেতে হবে, না হলে আর কিছুদিন গেলে হসপিটাল তারা আর কোনোদিন পাবে না। এটাই সময়। তারা শহরে পৌঁছে গেল এবং প্রিয় প্রিয়ন্তী এবং সবাই একসাথে বাসায় এসে পৌঁছে গেল। সবাই বাসায় এসে যার যার রুমে চলে গেল। তোমাকে আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি, অনেক টেনশনে থাকো। মনে হয় তোমার চোখ দেখলে বুঝতে পারি তুমি কেমন জানি চুপ হয়ে যাচ্ছ। টেনশন করতে করতে কি হয়েছে আমাকে বলো তো। সেদিন তোমাকে বললাম হসপিটালটা আমাদের সবার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, দিন দিন হাতের নাগালে আনতে পারতেছি না। আচ্ছা, এটা নিয়ে এত টেনশনে আছো তুমি? একটা কাজ করো, তুমি পুলিশের কাছে যাও আর তাদেরকে সবকিছু খুলে বলো। তোমার ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো দেখাও। এসব করতে গেলে আপু সবকিছু জেনে যাবে আর টেনশন করে সব কিছু শেষ করে ফেলবে। নিজের অস্তিত্ব বলে কিছু থাকবে না, তাই আমি এটা আপুকে জানাতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। আমি বলবো না তুমি এইটা করো ওইটা করো, কারণ আমি এই সম্পর্কে কিছু জানি না। শহরের মানুষেরা আমার জানা মতে অনেক খারাপ হয়। তুমি দেখে শুনে কাজ করো, কারো যেন কোনো ক্ষতি না হয়, তাহলে আমি বেঁচে থাকতে পারবো না, তাতে পুরো পরিবার শেষ। আমাকে নিয়ে টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি একসাথে যাচ্ছি না, দুলাভাই সহ যাচ্ছি। আর আজকে রাতে বাসায় যদি না ফিরি তো বলবা যে আমরা হসপিটালের ব্যস্ততায় আজকে বাসায় ফিরতে পারবো না। তোমাকে ফোন করে জানিয়ে দিয়েছি। আমিও যাব তোমার সাথে, আমি তোমাকে একা ছেড়ে দিতে পারি না। আর তুমি আজকে বাসায় ফিরবে না। কিসের জন্য? এত ইম্পর্টেন্ট কাজ আছে যে রাত্রে করতে হবে, দিনে করা যাবে না? তুমি এসব বুঝবে না, তুমি গ্রাম থেকে এসেছো, শহরের নিয়ম নীতি একটু অন্যরকম। আর যারা একটু খারাপ লোক তারা দিনে কখনো তাদের মুখোশ খুলে সবার সামনে আসেন না, তারা রাতের অন্ধকারে মুখোশ পরে থাকে। আমার না কেমন জানি লাগতেছে, তোমাকে একা যেতে দিতে ইচ্ছে করতেছে না। সাথে আবার দুলাভাই যাবে, দুইটা মানুষ, তোমরা সেখানে গিয়ে কি করবে? তারা তো অনেক মানুষ থাকবে। দেখো, তারা আমাদের কিছু করতে পারবে না। আর যখন আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব তখন তারা আমাদের একটা দুর্বল জায়গা পাবে। আর তোমাকে যদি তারা জিম্মি করে তাহলে তো তারা যেটা বলবে সেটাই আমাকে আবারও শুনতে হবে। প্লিজ তুমি এরকম কোনো বাহানা করিও না। তুমি বাসায় থাকো, আপুকে দেখাশোনা করো। আমি যাব, সকালের মধ্যে ফিরে আসব, সব কিছু ঠিকঠাক করেই ফিরবো। তাহলে দেখে শুনে যাও। আর শোনো, নিজের একটু যত্ন নিও, কারণ বলা যায় না। আর দেখে শুনে কথা বলবা, যেটাই করবা সবকিছু আগে প্ল্যান করে রাখবা, তারপর সেই কাজ করবা, তার আগে কিছু করিও না। আদার সাইড। মাথা চুলকাতে হবে, প্রিয় আমাকে ফোন দিচ্ছে। আর তো কোনো কাজ আছে, তুমি থাকো। আর না হলে আমি প্রিয়ন্তীকে বলতেছি তোমরা দুজন আজকে একসাথে থাকবে। কেন তোমরা রাতে বাসায় ফিরবে না? দুজনে সারা রাত হসপিটালে কি করবে? আর হঠাৎ করে এইরকম প্ল্যান মানে বুঝলাম না। তুমি না তখন আমাকে বললা সব কিছু ঠিকঠাক আছে আর রাত্রে কোথাও যাবে না? দেখো প্রিয় আমাকে ডাকতেছে, আমি না করতে পারবো না, তাই না? আর তাকে তো একা হসপিটালে রেখে আমি বাসায় থাকতে পারবো না। আর একটা রাতের ব্যাপার, সমস্যা হওয়ার কথা না, আমরা সকালেই ফিরে আসবো। কি আর বলবো আমি, যেহেতু দুজনে যাচ্ছ দেখে শুনে যাইও। আর হসপিটালে তো এখন একটু মনে হচ্ছে ঝামেলা চলতেছে, আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রাখতেছো তোমরা দুজন। তুমি এখন কোনো টেনশন নিবে না মাথায়। আর হসপিটালে কিসের ঝামেলা চলবে? আর ঝামেলা চলতেছে তাহলে
আমি তোমাকে বলতাম না, তুমি এখন এই সময় হসপিটালের কথা কেন মনে করতেছো বুঝতে পারতেছি না। তোমার এখন রেস্ট দরকার। তোমার কথা শুনে কেমন জানি আমার সন্দেহ লাগছে। সত্যি কি হসপিটালে কোনো সমস্যা হচ্ছে? যদি হয়ে থাকে আর আমার কাছ থেকে যদি তুমি সেটা লুকিয়ে রাখো, পরে যদি জানতে পারি তাহলে তোমার সাথে আমি নাই। বুঝতে পারতেছি তুমি এখন আর আমাকে আগের মতো বিশ্বাস করতে পারো না। এখন আমি তোমার কাছে একটা অবিশ্বাসের বস্তু হয়ে গিয়েছি, তাই না? আমি বলতেছি না অবিশ্বাসের বস্তু হয়ে গিয়েছো, বলতেছি তুমি আমার কাছ থেকে যদি কিছু লুকিয়ে রাখার পরেও যদি এটা নিয়ে কোনো ঝড় ঝামেলা হয় তাহলে কিন্তু। কিচ্ছু হবে না, তুমি টেনশন নিও না, সবকিছু ঠিকঠাক আছে। তুমি থাকো, আমি যাচ্ছি। আর বেশি দেরি করলে পরে সকালে ফিরতে দেরি হবে। আমার ভাই কি বেরিয়ে গিয়েছে নাকি দুজনে একসাথে চলে যাবে, নাকি প্রিয় আগে হসপিটালে গিয়েছে তুমি এখন যাবে, কোনটা? প্রিয় আমার জন্য গাড়িতে অপেক্ষা করতেছে। আমরা দুজন একসাথে যাচ্ছি, একসাথেই ফিরে আসবো। কোনো টেনশন নিও না। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও, আর যদি রাতের মধ্যে ফিরে আসি তাহলে কল দেবো, সমস্যা নেই। কথাটা বলে মাহিন সেখান থেকে বেরিয়ে পড়ল এবং প্রিয়সী কিছু বলল না, চুপচাপ বিছানার উপর বসে পড়ল। আজকে হঠাৎ করে গ্রাম থেকে আসলো, এখন রেস্ট করবে কোথায় সেটা না করে হসপিটালে যাচ্ছে। মাহিন তো নিচে নেমে আসলো এবং সবাইকে ফোন করলো যেন একটা মানুষও পালিয়ে যেতে না পারে হসপিটাল থেকে। প্রিয় সব কিছু রেডি করে রেখেছে। তারা দুজন একসাথে গাড়িতে করে খুব দ্রুত হসপিটালে আসলো এবং হসপিটালের যত মানুষ ছিল সবাইকে আজকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, যাতে করে কেউ বুঝতে না পারে আজকে হসপিটালে কি চলবে আর কি হতে যাচ্ছে। তারপর বাইরে থেকে সব কিছু বন্ধ করে দেওয়া হলো আর বাইরের সিকিউরিটি গার্ডকে বলা হলো আজকে হসপিটালের সব ডক্টর একটু ব্যস্ত আছে, তার জন্য হসপিটালে আজকে কোনো রোগী নেওয়া হবে না। তারপর প্রিয় এবং মাহিন তাদের মিটিং রুমে বসলো আর সবাইকে খবর দিল যেন মিটিং রুমে চলে আসে। তারপর সবাই মিটিং রুমে উপস্থিত হলো, কিন্তু এখন যারা এই হসপিটালটাকে নিজেদের করে নিয়েছে তারা কেউ সেখানে উপস্থিত হলো না। তারা আলাদাভাবে একটা মিটিং বসিয়ে দিয়েছে। তারপর প্রিয় সবাইকে সব কিছু খুলে বলে দিল। হসপিটালে যত স্টাফ আছে, একজন কর্মচারী থেকে শুরু করে একজন ডক্টর পর্যন্ত সবাইকে এই মিটিংয়ে উপস্থিত করানো হয়েছে। তারপর সবাইকে সব কিছু খুলে বলে দিল আর সবাই সত্যিটা জানার পর অনেক অবাক হয়ে গেল যে তারা এতদিন এই ঘটনা সম্পর্কে কিছুই জানতে পারল না। তারপর প্রিয় বলল তার কাছ থেকে কিভাবে তারা হসপিটালটা নিজেদের করে নিয়েছে আর তাকে কিভাবে বোকা বানিয়েছে। সবাইকে বলে দিল যদি কেউ কিছু বলে, তাদের সম্পর্কে জেনে থাকে বা তাদের কোনো কথা কেউ শুনে থাকে, যদি এখন তাকে কেউ ইনফরমেশন দেয় তার প্রমোশন হবে এবং স্যালারি দ্বিগুণ হবে। কিন্তু সেখানে উপস্থিত থাকা কেউ কোনো কথা বলতে চাইল না, কারণ তারা কেউ কিছু জানে না। হঠাৎ করে একজন কর্মচারী দৌড়ে এসে মিটিংয়ে উপস্থিত হলো। সবাই তার দিকে তাকিয়ে রইল। কর্মচারীটা অনেক হাঁপিয়ে গিয়েছে, যার জন্য কথা স্পষ্টভাবে বলতে পারতেছে না। সবাই তাকে সাইড দিল। কর্মচারী দৌড়ে এসে প্রিয় ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়ল। স্যার, বড় সাহেবরা আপনাকে আর মাইন স্যারকে মেরে ফেলার জন্য প্ল্যান করতেছে। আপনারা প্লিজ এখান থেকে দ্রুত চলে যান। তারা কিছু খারাপ মানুষ টাকা দিয়ে কিনে নিয়েছে, তারা একটু পর হসপিটালে প্রবেশ করবে আর আপনাদেরকে মেরে ফেলবে। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। আপনি একদম টেনশন করবেন না, কিচ্ছু হবে না। আমরা সবাই মুক্ত থাকবো, কারো কোনো ক্ষতি করতে পারবে না, এই কথাটা আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা এই রুমেই থাকবেন, এই রুম থেকে কোথাও বের হবেন না। স্যার, আপনি আমার কথাটা একটু সিরিয়াস সহকারে নেন আর আপনারা এখান থেকে চলে যান। যদি বেঁচে থাকেন অনেক হসপিটাল করে তুলতে পারবেন। আমি তো এই হসপিটালে দীর্ঘ 40 বছর যাবৎ কাজ করতেছি। বড় সাহেব যখন থেকে ছিল আমিও তখন থেকে আছি। প্লিজ স্যার, আপনাদের জীবনের মূল্য অনেক বেশি। দেখেন, আপনারা সবাই আমাদের ভালোবাসার মানুষ। আপনারা সবাই আমাদের হসপিটালে চাকরি করে একটা বেতন পান, আর সেই বেতন দিয়ে আপনাদের সংসার চলে। আমি চাই না আপনাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করতে। যদি আজকে তাদের হাতে হসপিটালটা চলে যায় তাহলে আপনাদের কাউকে এখানে রাখবে না। তাহলে এখন আমাদের উপায়? আমরা তো মরেই যাব, আর আমাকে কে চাকরি দেবে? প্লিজ একটা কিছু করেন যাতে করে আমার সংসারটা মরে না যায়। সবাইকে আমি দুবেলা মুঠো ভাত যেন খাওয়াতে পারি।
এখন আমি যেটা আপনাদেরকে বলবো আপনারা সেটাই করবেন। সব কিছু স্বাভাবিক রাখবেন, সব কিছু স্বাভাবিকভাবে চলবে। আর কে আসে আমাকে মারার জন্য সেটা আমি দেখে নেব। আর আমরা আজকে রাতের মধ্যেই ওদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। আর এই কথাটা কাউকে বলবেন না। আর যদি বলেন তার বিপদ হবে। আপনারা তো আমাকে ভালো করেই চেনেন না। প্রিয়, এমন কিছু করা যাবে না যার জন্য অনেকের ক্ষতি হয়ে যায়, আর আমাদের সব কিছু বুঝে শুনে করতে হবে। আমি সব কিছু প্ল্যান করে রাখছি। আর আমাদের যে ছেলেগুলো আছে সবাই এখনো পর্যন্ত হসপিটালের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ আসলে সে জীবিত ফিরে যেতে পারবে না। সেগুলো যখন পুলিশের কাছে জানাজানি হয়ে যাবে তখন তো কেলেঙ্কারি হয়ে যাবে, আর আমরা তো অনেক বড় দোষী হয়ে যাব। আমরা এটা না করে আইনের আশ্রয় নিতে পারি, কিন্তু কোনো কিছু আপনার হবে না, সব কিছু আমি দেখে নেব। এখন 4 থেকে 5টা মানুষের জন্য বাকি সবার যে অবস্থা খারাপ হয়ে যাবে, আর কেউ তো মনে হয় খেতেও পারবে না। আমি তো সবাইরে চিনি। তাহলে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি তোমাকে এখানে বাধা দেব না। যা করবি দেখে শুনে, নির্দোষ মানুষের জন্য কোনো ক্ষতি না হয়। আমি এখন বাইরে আছি, সবাই এই রুমে থাকবে, এই অবস্থান থেকে বের হবে না। আমি যতক্ষণ না ফোন বের করে বাহিরে আসতে বলবো। আমি কি করে থাকবো? তোমার মাথা ঠিক আছে? আমি তোমাকে একা ছেড়ে দিয়ে যদি তোমার কোনো কিছু হয়ে যায়, তোমার আপুকে আমি কি জবাব দেব? আর তোমার আপু কি আমাকে মাফ করবে কখনো? একসাথে 4টা জীবন নষ্ট হয়ে যাবে তাহলে। আপনাকে এখানে থাকতে হবে, কারণ আপনার এখানে দরকার আছে। আর এতগুলো মানুষের সেফটি আপনাকে দিতে হবে এখান থেকে। আমি বাইরেরটা দেখে নিব। আমরা বাইরে থেকে একটা রুম বদ্ধ করে রাখবো, তাহলে এখানে ঝামেলা হওয়ার কোনো আশঙ্কা নাই। আর সবাই তো এখানে বসে থাকবে, কিন্তু এখানে গন্ডগোল করবে না। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনার এখানে দরকার আছে। আর আমি তো একা যাচ্ছি না, আমার সাথে কয়েকজন থাকবে। তো আমি সবসময় আপনাকে ফোন দিয়ে থাকবো, কি হয় না হয় আপনাকে ডিটেলসে জানাবো। মাহিন কোনোভাবে রাজি হচ্ছে না যে এখান থেকে প্রিয়কে একা বাইরে যেতে দেবে, কিন্তু কি আর করার। শেষ পর্যন্ত প্রিয়ের কথার জোর কাটাতে না পেরে সেখানে থাকতে বাধ্য হলো। আর প্রিয় বাইরে চলে আসলো। সবার সাথে কথা বলা শেষ, এইখানে নাকি একটু ঝামেলা হবে। সবাইকে জানিয়ে দিল। সবাই সেই পজিশনে দাঁড়িয়ে গেল। আর এদিকে তার পিছে গুপ্ত মিটিং করছিল। সেই রুমে প্রিয় একা গিয়ে উপস্থিত হলো। প্রিয়কে সেখানে উপস্থিত হতে দেখে সবাই অবাক হয়ে প্রিয়ের দিকে তাকিয়ে রইল। সবাই কেমন যেন আক্রমণাত্মক দৃষ্টিতে প্রিয়র দিকে তাকিয়ে রইল। কি সেখানে কেউ কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন পুলিশ সেখানে উপস্থিত হলো। সেগুলো মোটেও আসল পুলিশ ছিল না, সবগুলো নকল পুলিশ ছিল। আর যাদেরকে প্রিয় নিয়ে এসেছে, সবাই পুলিশকে দেখে তো অনেক ভয় পেয়ে গেল। চুপচাপ সবাই সবকিছু ঠিকঠাক করে দিল। তারা যে কূটনীতি বুদ্ধি অবলম্বন করে প্রিয়ের কাছ থেকে হসপিটাল তারা তাদেরকে নিয়েছিল সবকিছু খুলে বলে দিল। তারপর সবকিছু আগের মতো ঠিকঠাক করে দিল। তারপর সেই নকল পুলিশগুলোকে 5 জন ধরে নিয়ে গেল আর 2 জনকে সেখানে রেখে দিল। পরে এসে সেই 2 জনকে নিয়ে যাওয়া হলো, কারণ ওদেরকে বাঁচিয়ে রাখলে পরে আবার এই 2 জন অনেক বড় ঝামেলা করবে। শেষ পর্যন্ত 7 জনকে তারা নিয়ে গেল এবং পাহাড়ি অঞ্চলে নিয়ে আসা হলো তাদেরকে। তারপর এক এক করে হাত পা বেঁধে সবাইকে সুন্দরভাবে এক জায়গায় উপস্থিত করা হলো। তারপর চারিদিকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো। দেখতে দেখতে 7 জনের দেহ পুরো ছারখার হয়ে গেল নিমেষের মধ্যে। তারপর সেই লোকগুলোকে প্রিয় 1 কোটি টাকা দিল, তারা যেন তাদের গ্রামে গিয়ে 1 বছর অনায়াসে থাকতে পারে। তারপর যেন শহরে ফিরে আসে। এই 1 বছর যেন তারা শহরের দিকে ধাবিত না হয়, সেই ব্যবস্থা করে প্রিয় সবাইকে বিদায় দিল। রাতের মধ্যেই তারা গ্রামে চলে গেল। আর প্রিয় হসপিটালের সবাইকে খুশির সংবাদটা দিল। সবাই অনেক খুশি হয়ে যে যার কাজে লেগে গেল। এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল কিভাবে? আমি তো বুঝতেই পারলাম না। আর কিভাবে কি করলে তুমি? আমাকে তো কিছুই বললে না। আর আমাকে ফোন দেওয়ার কথা ছিল, ফোনও দিচ্ছ না। আমি তো টেনশনে মরে যাচ্ছিলাম। কিচ্ছু হবে না, আমি বলতেছি আমার কিছু হয়নি। আর টেনশন করার কিছু নাই। এখন ভোর 4টা বাজে, এখন বাসায় যাব। আর সকালে গেলে তো অনেক প্রশ্ন করবে, তাই এখন গিয়ে ঘুমিয়ে পড়ব। আর আমরা তাদেরকে বলবো যে আমরা রাত 2টার পর বাসায় এসেছিলাম।
আমাকে তোমার আপু ফোন দিয়েছিল রাত 3টার সময় যে আমরা এখন কোথায় আছি, আর আমি তাকে বলে দিয়েছি যে আমরা এখন হসপিটালে, আর 2 ঘন্টার মধ্যে আমরা বাসায় ফিরে যাচ্ছি। তাহলে তো এখন সেখানে গিয়ে মিথ্যা কথা বলার কোনো মানে হয় না, যেহেতু আগেই আপনি সব কিছু গড়বড় করে দিয়েছেন। যাই হোক, এখন চলেন বাসায় যাই। এখন হসপিটালে কি হলো? হসপিটালে কি আমাদের হাতে চলে এসেছে, নাকি সময় নিয়েছে তারা, নাকি না করেছে? কিছু তো একটা বলো আমাকে। আগে যেমন ছিলাম এখনও তেমনই আছি। সব কিছু আমাদের হয়েছে, আর তারা এখন দেশ থেকে বিদেশে চলে গিয়েছে। আমি তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি একদম। তাহলে তো সেটা অনেক ভালো কাজ করেছো। এখন বাসায় গিয়ে সবার সাথে কথা বলি। আর তোমার আপুকে তো এখন আর একা রাখা সম্ভব না, আমাকেও তো তার সাথে থাকতে হবে। হসপিটালে আমি কিছুদিন আসবো না। এখন তো ঝামেলা মুক্ত আছে, এটা নিয়ে কোনো টেনশন নেই। আপনাকে আর হসপিটাল লাগবে না, আপনার জায়গায় অন্য কাউকে এনে রেখে দেব। পরে না হয় আপনি যখন ফ্রি হবেন তখন তাকে সরিয়ে আপনি এসে বসবেন। তাহলে সেটাই ভালো কথা। তাহলে হসপিটালে অসুন্দরের জন্য আমি একটু দেখাশোনা করো। আর তুমি এখন যদি হসপিটালে চোখ দাও তাহলে আর কোনো শয়তান শুরু হবে না, বা কোনো শয়তানি শুরু হয়ে যাবে না আমাদের হসপিটালে। একদম ঠিক বলেছেন। এখন থেকে আমি নিয়মিত হসপিটালে খোঁজ খবর রাখবো। আর আপনাকে এত দায়িত্ব পালন করতে হবে না, আমি আপনার কিছু দায়িত্ব কমিয়ে দিব, যাতে করে আপনি ফ্রি থাকতে পারেন আর আমি ফিরে পেতে পারি। তারপর দুজনে আর কোনো কথা বলল না, চুপচাপ বাসার উদ্দেশ্যে দুইজনেই রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই বাসায় এসে পৌঁছে গেল। দারোয়ানকে না জানিয়ে চুপি চুপি বাসার ভিতর প্রবেশ করলেন। এখন যেহেতু দেখছে সবাই ঘুমিয়ে গিয়েছে, ডাকাডাকি করা ঠিক হবে না। দুইজনে ভিতরে এসে তো অবাক, কারণ প্রিয়সী আর প্রিয়ন্তী দুইজনেই সোফায় বসে আছে। মাহিন এবং প্রিয় দুজন দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর সামনে থাকা দুইটা মানুষের দিকে এগিয়ে গেল। তারা ঘুমানোর জন্য ঠিকমতো বসে থাকতে পারতেছে না, বারবার পড়ে যেতে নিলে আবার ঠিক হয়ে বসে যাচ্ছে। এতটা ঘুম পাচ্ছে তাদের, কিন্তু তারা এখনো না ঘুমিয়ে এখানে তাদের জন্য অপেক্ষা করতেছে। প্রিয় কোনো কথা না বলে চুপচাপ প্রিয়ন্তীকে কোলে তুলে নিল, আর মাহিন সেখানে কিছু করতে পারে না। প্রিয়সীর মাথাটা নিজের কাঁধে নিয়ে সেখানেই বসে পড়ল, আর প্রিয় প্রিয়ন্তীকে কোলে করে নিয়ে গেল। তারপর মাহিন তার প্রিয়তমা বউকে কোলে করে নিজের রুমে নিয়ে আসলো। তোমাকে সেখানে অপেক্ষা করতে বলেছিলাম আমি। তোমাকে না বলেছিলাম তুমি ঘুমিয়ে পড়ো, আমি সকালের মধ্যে ফিরে আসবো। আর তুমি সেখানে আমার জন্য বসেছিলে কিসের জন্য শুনি? কই, আমরা তো গেম খেলতেছিলাম, কারোর জন্য অপেক্ষা করতেছিলাম না। আমারও ইচ্ছে করছিল আজকে ঘুমাবো না, তাই। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, বোঝো নাই? মেজাজ গরম হয়ে গেলে কিন্তু কি করবো বুঝতে পারতেছি না। কি করবেন? মেরে ফেলবেন? মেরে ফেলেন। এইভাবে একা রেখে বাইরে চলে যাবে আর আমি একা থাকতে পারি? আমার ভয় লাগে না? আমি তো প্রতিদিন বাইরে যাই না, একদিন কাজ আছিল তাই গেছিলাম। আমি তো প্রতিদিন বাইরে থাকি না, তাই না? আর সব থেকে বড় কথা হচ্ছে, একটা রাত একা থাকলে কি এমন হয়? যখন আপনি প্রতিদিন বাড়িতে থাকতেন তখন আমার এটা অভ্যাস রয়েছে। তখন যে আপনি তো বাইরে থাকেন, আমাকে একা থাকতে হবে। কিন্তু প্রতিদিন যখন আমি আপনার বুকে মাথা রেখে ঘুমাই, আর আজকে হঠাৎ করে কিভাবে আমি একা থাকতে পারি? আচ্ছা, আমার ভুল হয়েছে, আর কখনো এরকম করব না। আর কখনো তোমাকে একা কোথাও রেখে যাব না। যেখানে তোমার সাথে করে নিয়ে যাব, যেখানে যাব তোমাকে সাথে করে নিয়ে যাব। আর প্লিজ এবারের মতো এখন ঘুমিয়ে যাও। আমি বলতেছি না এখন আমার ঘুম পাচ্ছে না, আমি এখন ঘুমাবো না। আমার যেটা ইচ্ছে আমি এখন সেটাই করব। আপনার ঘুম পাচ্ছে, আপনি ঘুমিয়ে পড়েন। আমি তো আমার ভুলটা স্বীকার করতে চাই, তারপরে এভাবে ডাক দেখানোর কি আছে? বলতেছি না বদলে গেছে। আমি আপনাকে কিছু বলছি? আপনি তো আপনাকে কিছু বলছেন না। তাহলে আপনি আমার সাথে কথা বলতেছেন, সেজন্য আপনি অনেক ক্লান্ত। এখন ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়েন। এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, কারণ আমি বাইরে থেকে আসলাম। কোথায় তোমার মুখ দেখে, তোমার মুখে মিষ্টি মিষ্টি কথা শুনে নিজেকে শান্ত রাখবো, সেটা না করে এখন কি ঝগড়া করবো তোমার সাথে? আমি কি একবারও বলেছি আপনি আমার সাথে ঝগড়া করেন? আমি শুধু বলেছি আপনি অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে আসেন, তারপর ঘুমিয়ে পড়েন। আমার এখন ঘুম পাচ্ছে না। সেটা তো আমি দেখতে পাচ্ছি তোমার ঘুম পাচ্ছে নাকি না। আমি যদি এতক্ষণ ধরে না থাকতাম তাহলে তো এতক্ষণ কি অঘটন ঘটে যেত। বলতেছি না আমাকে ছেড়ে দেন, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আপনি তারপরও এরকম জোর জবরদস্তি কিসের জন্য বুঝতেছি না। আমি কোনো জোর জবরদস্তি অবশ্যই করতেছি না। এখন নিজেকে শান্ত করে আসো বিছানায়, আমার খুব ঘুম পাচ্ছে। এখন তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাবে। চলো দুজনে ঘুমিয়ে যাব। বুঝতেছি তো,
আমার এখন ঘুম পাচ্ছে না, আর আপনাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে। আপনি এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়তে পারেন না? আপনি এখন যান, গিয়ে ফ্রেশ হয়ে আসেন। এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, কি যে করবো বুঝতে পারতেছি না। তাই চুপচাপ আমি যেটা বলতেছি সেটা শোনো। যদি না শুনি তাহলে কি করবেন? আর আমি আপনার কথা শুনতে বাধ্য না। আমার এখন ঘুম পাচ্ছে না, আমি এখন ঘুমাবো না। আপনার ঘুম পাচ্ছে, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন। আমাকে ধরে থাকতে কে বলেছে? তারপর প্রিয় আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। প্রিয়ন্তী ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল, আর অটোমেটিকভাবে এরকম করে প্রিয়ন্তী ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিবে, সেটা প্রিয়ন্তী কখনো কল্পনাও করতে পারেনি। প্রিয়ন্তী প্রথমে তো যখন ছটফট করতেছিল, কিন্তু কিছুক্ষণ পর ঠিকই সেও রেসপন্স করতে লাগলো। কারণ ভালোবাসার মানুষের ওপর রাগটা সবসময় একটু বেশি হয়, তবে তার থেকে দ্বিগুণ গতিতে কমেও যায়। তারপর প্রিয়ন্তীকে কোলে করে বিছানায় নিয়ে গেল এবং প্রিয়ন্তীর উপরে শুয়ে পড়ল, আর দুজনের ভালোবাসায় নিমজ্জিত হতে লাগলো। এক পর্যায়ে প্রিয়ন্তীর ঠোঁট দুটো ছেড়ে দিয়ে তার গলায় নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল এবং প্রিয়ন্তী প্রিয়কে আঁকড়ে ধরল অনেক শক্ত করে। তারপর তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে দিল। এক পর্যায়ে প্রিয়ন্তীর থেকে ছেড়ে দিয়ে শুয়ে পড়ল, আর প্রিয়ন্তী এসে প্রিয়ের বুকে মাথা রেখে শুয়ে পড়ল।